আসসালামু আলাইকুম সবাইকে। 10 মিনিটসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মেহেদী মোহাম্মদ। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করা শুরু করছেন মাত্র আস্তে আস্তে করে, বাকিরা এখনো জয়েন করেন নাই। জয়েন করে ফেলেন, দেন শুরু করবো আজকের এই ক্লাস। সবাই জয়েন করে ফেলেন। রুকাইয়া, বন্যা চলে আসছে, শরীফুল চলে আসছে, তারপর হচ্ছে রাইসুল আলম চৌধুরী চলে আসছে, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি একটু দাঁড়াও, এসিটাকে একটা চাতে আমি এটাকে। ও, কি সব শোনা যায়, কি শোনা যায়? শরীফুল ইসলাম, কি শুনতেছো তুমি? তাহমিদা, তাসনুমা, তুহা চলে আসছে, মেহজাবিন স্যার আসছে। ওকে, সবাই চলে আসে, দেন শুরু করবো। হ্যাঁ, রুবা চলে আসছে। এত সাউন্ড কিসে? সাউন্ড লাগতেছে অনেক। দাঁড়াও তো একটু জিজ্ঞেস করি। সবার সাউন্ড মনে হচ্ছে? সবাই সাউন্ড পাচ্ছো? সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? তোমাদের সাউন্ড পাচ্ছো? কোনো সাউন্ড সমস্যা? ওয়ালাইকুম আসসালাম ইয়াসমিন, তাহমিদা সুলতানা, শিফা ওয়ালাইকুম আসসালাম, মিম পারবেন ওয়ালাইকুম আসসালাম। তাহমিদা, তাসনুবা, তুহা, ইয়াসমিন আক্তার, ভালো আছি। তোমাদের সাউন্ড কি ঠিক আছে? অল ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। তাহলে যাদের প্রবলেম হয় তারা একটু চেক করো, নিজে হেডফোন চেক করো, আর হচ্ছে যে নেট চেক করো। ঠিক আছে? কয়জন এলো? আচ্ছা, এখন সবাই আসে না। সবাই আসে। প্রীতি বলছে অল ক্লিয়ার, ওকে। টিপা বলছে অল ক্লিয়ার। রিমি ইসলাম, ভালো আছে। তোমার কি অবস্থা? রেনুমা সিদ্দিকা ওয়ালাইকুম আসসালাম। উম, অবন্তিকা, অবন্তিকা সরকার, হ্যালো, কি অবস্থা? শিফা, ও, শরীফুল, শরীফুল আছে। সাদা ইসলাম, সব ঠিক আছে। ওকে ওকে, বাকি পোলাপানকে ডেকে নিয়ে আসো। আমরা ডেটটা শুরু করবো, আর 2 মিনিট পর শুরু করবো, ঠিক আছে? 2 মিনিট পরে শুরু করব। আমরা ডেটটা শুরু করবো, তো সবাই বাকি ফ্রেন্ড দেখো, ডেকে নিয়ে আসো। আচ্ছা, তাহলে তাসনোভা আছে। ওকে ওকে। সাউন্ড ফার্স্টে, অ্যাড এর সাউন্ড, অ্যাড এর সাউন্ড। অ্যাড আসলো কোথা থেকে? কে অ্যাড দিচ্ছে? কোথাকে অ্যাড দিচ্ছে? সেতু খাতুন আছে অলরেডি। কেমন? ভালো আছি সেতু। সর্দি লাগছে, বাট আছি মোটামুটি। অবন্তিকা সরকার, ভালো আছি। ফারহানা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি লাস্ট দিনে ক্লাসগুলো পড়ছো? তোমরা কি পড়ে আসছো? আজকে আমরা কিন্তু ব্যারো রিসেপ্টর পড়বো, ঠিক আছে? ব্যারো রিসেপ্টর এবং হচ্ছে সংবহন, এই দুটো জিনিস পড়বো, ঠিক আছে? তো তোমরা আগের দিনে পড়াগুলো যদি না পড়ে আসেন তাহলে ভাই কষ্ট হয়ে যাবে বুঝতে। এই জন্য আমি কিন্তু মানে অনেক জিনিসগুলো লাস্ট দিনে বলছি, অনেক কিছু পড়াই ফেলছি। সো আমরা একটু আগের ক্লাসগুলো কিন্তু করে আসবো। হ্যাঁ, তোমরা যারা আগের ক্লাসগুলো করো নাই, তা আমরা তোমরা কিন্তু আজকের পরে কিন্তু বসে বসে আগের ক্লাসগুলো করে ফেলবা। আমি কিন্তু সবগুলোই ভেঙে 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 সব বুঝিয়ে দিছি। সো তোমাদের প্রবলেম হওয়ার কথা না। তারপরও যাতে কোনো প্রবলেম থাকে তা আমাকে জানাবা। বাট তোমরা না পড়ে আসলে যেটা হবে যে আমি যেগুলো বলবো তখন তোমাকে আমাকে ডাবল কষ্ট করতে হবে। যে তুমি বলো বুঝি নাই, আবার বোঝান, বুঝি নাই আবার বোঝান, তখন প্যারা হবে। ঠিক আছে? তো আমার জন্যই কষ্ট না যে আমি ডাবল বলতেছি জিনিসটা, আমি তো বলছি একবার। তো এই জন্যই যারা পড়ে আসে তারা খুব ভালো, গুড। যারা পড়ো নাই তারা একটু পড়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, আমি আগেও বলছিলাম, আগের দিনও বলছিলাম, যারা হার্টের ছবির মধ্যে এই যে নিজের মতো আঁকতে যায়, স্কেচ করতে যায়, একটু আধটু উল্টা পাল্টা করে ফেলেন, তাদেরকে একটু খেয়াল রাখতে হবে, ওকে? তোমার যারা উল্টাপাল্টা করে ফেলেন তার খেয়াল রাখেন, ছবিটা দেখে দেখে একটু ছবি আঁকার চেষ্টা করেন।
তা কোনো অঙ্গ বাদ দেওয়া যাবে না, বুঝতে পারছো? কোনো পার্ট যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ঝামেলা। আচ্ছা, রিক্যাপের জন্য যদি হয় সেক্ষেত্রে আমি ক্লাসের শেষে যদি সময় থাকে তাহলে রিক্যাপ করব, না হলে আগের দিনে ক্লাসটা করে আসবেন, ঠিক আছে? যদি সময় থাকে আজকে তাহলে আমি করবো রিক্যাপ, বাট না হলে আগের দিনে ক্লাসটা করতে হবে। হিমেল সরকার ভালো আছি, কি অবস্থা? সাদিয়া আক্তার ভালো আছি, ওকে। জিনাত, ওই যে বললাম আগের দিনে ক্লাস করবো, অথবা আমি আজকে ক্লাসে সুযোগ পাইলে করবো, বলে দিব, না সমস্যা নেই। মুবাশির তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইয়াসমিন ক্লাস করে নিছে, ওকে, রেকর্ড ক্লাস করছে, তাইলেই হবে। পরে আসলেই হবে, পরে আসতে হবে, হ্যাঁ। আচ্ছা, হিমেল সরকার পরে আসছে, গুড গুড গুড। ঠিক আছে, বাকি বাচ্চারা কোথায়, সবাই কোথায়? দুপুর হয়ে সবাই কি হারায় গেল নাকি? আচ্ছা, আমি শুরু করে দিই, হ্যাঁ, তাহলে তোমরা আসতে থাকো, হ্যাঁ। আচ্ছা, আজকে পড়বো হচ্ছে আমরা রক্ত সঞ্চালনের ব্যারোরিসেপ্টর। এখন এই ব্যারোরিসেপ্টর জিনিসটা কি, তাই না? চিন্তা ভাবনা আসে না? ব্যারোরিসেপ্টর পড়ার আগে আমাদের পড়তে হবে ব্লাড প্রেশার, পড়তে হবে ব্লাড প্রেশার। আমি তোমাদেরকে একটা বেসিক খাঁটি বাংলা সহজ ভাষায় বলি জিনিসটাকে, ব্লাড প্রেশার জিনিসটা কি, হ্যাঁ। প্রেশার, দেখো, রক্তনালী এরকম, রক্তনালী এরকম হয়। এই রক্তনালীর মধ্যে যখন রক্ত যায়, তাই না, রক্ত যায় কেমন করে, এখান দিয়ে রক্ত যায় না, রক্ত যায় এভাবে, যায় না, রক্ত হবে। এই যে রক্ত যাচ্ছে, এই রক্ত যাচ্ছে, এই রক্ত যাওয়ার সময় কি করে সে একটা, কি করে সে হচ্ছে রক্ত যাওয়ার সময় তার গাত্রে, ধমনী গাত্র বা শিরা যে গাত্র আছে, এই গাত্রের মধ্যে সে একটা লম্বভাবে প্রেসার ক্রিয়েট করে, মানে যাওয়ার সময় একটা লম্বভাবে প্রেসার দিয়ে দিয়ে এসে যায়। এই যে লম্বভাবে প্রেসার দিয়ে দিয়ে যায়, এটাকে বলা কি, এটাকে বলা হয় প্রেসার। এটাই হচ্ছে ব্লাড প্রেসার। দেখো, এখানে লাইনটা বলছে রক্তনালীর ভিতরে রক্ত যাওয়ার সময়, প্রবাহিত হওয়ার সময় প্রাচীরের গাত্রে যে পার্শ্বচাপ প্রয়োগ করে, দেখো প্রাচীরের গায়ে, এটা তো প্রাচীর তাই না, প্রাচীরের গায়ে যে পার্শ্বচাপ, ল্যাটারাল প্রেসার ক্রিয়েট করে, ঠিক আছে, প্রেসার ক্রিয়েট করে, এটাকে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় তোমার কি, এটাকে বলা হয় চাপ বা প্রেসার বা ব্লাড প্রেসার, ঠিক আছে, রক্তচাপ। আচ্ছা, হৃৎপিণ্ড বিশেষ করে ভেন্ট্রিকলের সংকোচনের ফলে ধমনীর মধ্য দিয়ে অব্যাহত প্রবাহ থাকে। তার মানে কি, ধমনী গুলো কি তোমার হচ্ছে যে ভেন্ট্রিকল গুলোকে যে পাম্প করে করে রক্তগুলোকে সারা বডিতে পাঠায় এবং ফুসফুসে পাঠায়। ভেন্ট্রিকলের সংকোচন অবস্থায় রক্তচাপ বেশি থাকে, চাপকে সিস্টোলিক চাপ বলে। মনে রাখবা নরমালি ভেন্ট্রিকলের জন্যই চাপটা সৃষ্টি হয়, এবং ভেন্ট্রিকলের দুই রকম ঘটনা ঘটে, একটা রিল্যাক্সেশন আর একটা সংকোচন, মানে হচ্ছে একটা হচ্ছে তোমার সিস্টল আর একটা ডায়াস্টল। তুমি চিন্তা করো, যখন হচ্ছে ভেন্ট্রিকল সিস্টলে থাকে বা চাপ দেয়, চাপ দেওয়ার মাধ্যমে কি জোরে রক্ত বের হয়ে আসে, একটা চাপ দিল, চাপ দেওয়ার মাধ্যমে সে জোরে রক্ত বের করে দিবে। তাহলে চাপ দেওয়ার সময় রক্ত একটা চাপ, মানে তোমার হচ্ছে যে যখন ভেন্ট্রিকল সংকোচন হয়, সংকোচনের সময় রক্তটা চাপ সৃষ্টি হয়। আবার তুমি দেখবা ভেন্ট্রিকল যখন প্রসারণ হয়, প্রসারণ হওয়ার সময় তো কিছু রক্ত ভেসেলে থাকে, তাই না, কিছু রক্ত নলিতে থাকে, তখন একটা চাপ প্রেসার ক্রিয়েট হয়, তাই না। তো এই যে দুটো চাপের মধ্যে পার্থক্য, যখন সংকোচন হয় এক ধরনের চাপ থাকে, আর প্রসারণ হলে তখন আরেক ধরনের চাপ হয়। এখন আমি আমাকে বলো যে কোন চাপটা বেশি হবে বা কোন চাপটা বেশি ফোর্স থাকবে, কোন চাপে, বলো সবাই একটু আমাকে। তোমরা যদি সংকোচন প্রসারণ লাস্ট দিন বুঝে থাকো তাহলে আমাকে আনসার দাও, কোন চাপের ক্ষেত্রে, মানে কোন ঘটনার ক্ষেত্রে চাপটা বেশি হবে, সংকোচনের সময় না প্রসারণের সময়, সিস্টলের সময় না ডায়াস্টলের সময়, কোনটা, ডায়াস্টল না সিস্টল? ভেন্ট্রিকলের ডায়াস্টল হলে প্রেশারটা বেশি হবে না সিস্টল হলে বেশি প্রেশারটা হবে, কোনটা বলো তো, সবাই আনসার করো, সবাই আনসার করো, সবাই আনসার করো। সিস্টোলিক, সাদিয়া ইসলাম বলছে সিস্টোলিক। আচ্ছা, বাকিরা? পূজা দেবী, ইয়াসমিন আক্তার, আমি কিন্তু বের করে দেবো ক্লাস থেকে। রিজু আনোয়ার বলছে সিস্টোলিক, তাসটিম সিস্টল বলছে, বদরুন্নাসা সিস্টল বলছে, মুবাশির তাবাসসুম সিস্টল বলছে, শরীফুল সিস্টল বলছে, সামিহা সালে বলছে, হিমেল বলছে সিস্টল, সবাই সিস্টল বলছে, তাই না? আচ্ছা,
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কে জানি সাউন্ড কম আছে, তোমার তাহলে ডিভাইস সমস্যা হয়েছে, তুমি একটু চেঞ্জ করো, কিছু একটা চেঞ্জ করো, তাহলে ঠিক হয়ে যাবে। রিলোড দাও অথবা বের হও, পুরোপুরি কেটে ঢুকো, আবার কিছু একটা করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে বুঝতে পারছি যে আমাদের ভেন্ট্রিকল যখন চাপ দেয়, ভেন্ট্রিকল যখন চাপ দেয় তখন হচ্ছে অনেক ফাস্ট ভাবে রক্ত যায়, বা ভেন্ট্রিকল সংকোচন হয় তখন জোরে যায়, আর ভেন্ট্রিকল যখন প্রসারণ হয় তখন আস্তে আসে, তাই না? আচ্ছা, একটু দাঁড়াও, আমি এটা ঠিক করে দিই এটাকে। ওকে, এখন দেখি যে এই যে ভেন্ট্রিকল যখন সংকোচন সিস্টল হয় তখন যে চাপটা তৈরি হয় যেটাকে বলা হয় সিস্টোলিক চাপ, আর যখন আমাদের ভেন্ট্রিকল প্রসারণ হয় তখন যে চাপটা হয় সেটাকে বলা হয় ডায়াস্টোলিক চাপ। এখন দেখো, ডায়াস্টোলিক এবং সিস্টোলিক চাপের নরমাল রেঞ্জ আমাদের মনে রাখতে হবে। ডায়াস্টোলিক এবং সিস্টোলিকের নরমাল রেঞ্জ আমাদের মনে রাখতে হবে। এইটা মনে না রাখলে ঝামেলা। সিস্টোলিক চাপ যেহেতু বেশি হয় সেক্ষেত্রে এটা মান হবে, নরমাল মান হবে 100 থেকে 139 মিলিমিটার ইঞ্চি, মিলিমিটার মার্কারি। ওকে, আর ডায়াস্টোলিক চাপ একটু যদি কম থাকে সেক্ষেত্রে মান হবে 60 থেকে 89 মিলিমিটার মার্কারি। ওকে, এখন অপটিমাম কোনটা? অপটিমাম মানে হচ্ছে এভারেজ একটা, যেটা মোটামুটি সবারটাকে নর্মাল ধরবো কোনটাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন কথা, কি এটা হচ্ছে কি অপটিমাম হচ্ছে 120 সিস্টোলিকটা, ডায়াস্টোলিকটা হচ্ছে অপটিমাম 80। এই জন্য আমরা নর্মালি রক্তচাপ প্রেশার যখন প্রেশার মাপি, বিপি মাপি তখন কি হয় আমরা বলি যে 120/80 বলি, ঠিক আছে? 120/80 বলি, তাই না? 120/80 বলি তখন আমরা। হ্যাঁ, কিন্তু আমাদের চাপটা কম বেশি হইতে পারে, কোনো সমস্যা নাই। আমাদের এই চাপটা 100 থেকে 139 পর্যন্ত হতে পারে, কোনো প্রবলেম নাই। এখন কেন রেঞ্জটা পড়তে হয়? কারণ ফিমেলদের বা মেয়েদের প্রেশারটা একটু কম থাকে ছেলেদের থেকে, বুঝতে পারছি? ছেলেদেরটা প্রেশারটা একটু বেশি থাকে, ফিমেলদের একটু প্রেশার কম থাকে। ধরো মনে করো কোনো একটা মানুষের একটা ব্লাড প্রেশার পাইলাম, ধরো বিপি পাইলাম, এরকম পাইলাম 106/65। স্বভাবত দেখতে মনে হচ্ছে এটা অনেক কম প্রেশার, তাই না? এটা কম প্রেশার মনে হচ্ছে, ঠিক আছে? দেখতেই মনে হচ্ছে এটা কম কম প্রেশার। যদি এমন হয় কম প্রেশার, এটা আসলে একটা ফিমেলের প্রেশার ইন জেনারেল হয়, এরকম একটা ফিমেলের প্রেশার। আবার দেখা যাচ্ছে ধরো এটা যদি ছেলের হইতো, একটা ছেলের এরকম লেভেলের ছেলে প্রেশার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিব তার প্রেশার সে লো প্রেশারের মার্জিনে আসছে এখন, ঠিক আছে? লো প্রেশার মার্জিনে। কারণ কারণ হচ্ছে ছেলেদের ক্ষেত্রে নর্মালি এত কম হয় না বা হওয়ার কথা না, ঠিক আছে? তো নর্মালি আমাদের এত কম হওয়ার কথা না, ছেলেরা একটু বেশি থাকে ইন জেনারেল, ছেলেদের একটু বেশি হয়। সেক্ষেত্রে 105 বা 100 নেমে গেছে, এটা আসলে ছেলেদের ক্ষেত্রে হলে সমস্যা, চিন্তার বিষয় যে ও না ঝামেলা। তো তোমার হচ্ছে যে টেনশন চিন্তার বিষয় আসে। এর মেয়েদের ক্ষেত্রে কোনো প্যারা নেই, মেয়েদের ক্ষেত্রে এটা একটা নর্মাল জন্য, নর্মাল, ঠিক আছে? আচ্ছা, হিমেল সরকার শিখছে, গুড, ভালো, গুড গুড, এটা একটা ভালো জিনিস শিখে ফেলছো। আচ্ছা, যেমন আমার আম্মু, বুঝতে পারছো? আমার আম্মু মানে মাঝে মাঝে, ধরো আমি ডাক্তার, আমার ওয়াইফ ডাক্তার, তো আমার মাঝে মাঝে মনে হয় যে মাঝে মাঝে প্রেশার মাপবে সে, ঠিক আছে? তো মাঝে মাঝেই মনে হয় আমাদের রুমে এসে আমি প্রেশার মেপে দেয় দেখি। তো একদিন মাপলাম, মাপার পরে আসছে কি, মাপার পরে আসছে এরকম, এইটা আসলে আমার আম্মুরই আসছে, ঠিক আছে? আমার আম্মু আসছে, আম্মু তো প্যানিক, ও মাই গড, আমার তো প্রেসার কমে গেছে, আয় হায়, এই জন্যই তো বলি মাথা কেন ঘুরাচ্ছে, মনে হচ্ছে এখনই খারাপ খারাপ লাগতেছে, ঠিক আছে? আম্মু এটা দেখার পরে তার মনে হয়েছে যে আরে মাথা খারাপ লাগতেছে, কেমন জানি লাগতেছে, ঠিক আছে? আমার আম্মু তো মনে করো যে তখনই টেনশনে, এই জন্যই তো বলি আমার কেন খারাপ লাগতেছে, এখন কেন আমার মাথা ঘুরাই ঘুরাই লাগতেছে, ঠিক আছে? তো এই হচ্ছে যে আমার পরে আমার ওয়াইফ ভালো করে বুঝাইলো যে মা দেখেন এটা আসলে নরমাল একটা মেয়েদের জন্য, ছেলেদের ক্ষেত্রে চিন্তা করতাম, বাট আপনার ক্ষেত্রে নরমাল, টেনশন নাই, ঠিক আছে? তখন আম্মু বলছে ও না তাহলে ঠিক আছে, ওকে, যেহেতু তুমি বলছো তাহলে হইতেই পারে। এছাড়া ধরো মনে করো যে তোমার তখন এটা হয় যে মেয়েদের ক্ষেত্রে কম থাকলে কোনো সমস্যা নেই, বাট তোমার হচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে কম থাকলে একটু টেনশনের বিষয়। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে মেইন কথা। আচ্ছা, এই হচ্ছে মেইন কথা। যাই হোক, আমরা আসি, এখন আমরা পড়তেছিলাম হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, সিস্টোলিক প্রেশার। ওকে, আচ্ছা,
এখন আমাদের এই নর্মাল রেঞ্জটা মনে রাখবো, সেটা কি জন্য? সেটা মনে রাখবো হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য, এমসিকিউ তে আসে এটা। এখন আমরা এই জিনিসটা মাপে কি দিয়ে? মাপার জন্য যে মেশিনটা আমরা ইউজ করি, তোমরা এই যে হিমেল সরকার হচ্ছে ব্লাড প্রেশার মাপা শিখে গেছে, তাই না? তার একটা বিগ অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট করার সময় সে কি করছে? সে একটা জিনিস দিয়ে শিখছে। কিভাবে শিখছে? একটা জিনিসটা হাতে বাঁধতে হয়, এখানে একটা, এটাকে বলে কাফ বলে, এটা কাফ, হ্যাঁ, এটা কাফ বলে। এই কাফটার পরে একটা তার থাকে, এরকম ধরো একটা কাফ থাকে। তো এডাল কাফ এরকম হয়, ছোটদের একটা চিকন ছোট হয়। এটা থেকে একটা কি হয়? তার যায়, তাই না? তার যায়। তার যায় কি হয়? তার যে একটা গোল্টু একটা প্রেসারের সাথে থাকে, গোল্টু থাকে, সাথে একটা মেশিন থাকে। মেশিনটা হচ্ছে এমন, এখানে কাটা থাকে, কাটাগুলো থাকে, এমন কাটা থাকে, কাটা থাকে, ঘুরে এগুলো, হ্যাঁ, এখানে মাপ দেওয়া থাকে, ঠিক আছে? এখন স্ফিগমোম্যানোমিটার বলতে, ঠিক আছে, স্ফিগমোম্যানোমিটার বলতে আমরা আসলে এটাকে বুঝি, এটাকে বুঝি, ঠিক আছে? কাফ টাফ ওগুলো না, এটাকে বলা বিপি সেট বলে। এজ এ হোল এটা পুরোটা বিপি সেট, ঠিক আছে? এজ এ হোল এটা হচ্ছে বিপি সেট। কিন্তু স্ফিগমোম্যানোমিটার বলতে আসলে আমরা বুঝি হচ্ছে এটাকে, আমরা এই গোলটুওয়ালা এই জিনিসটাকে বুঝি স্ফিগমোম্যানোমিটার, ঠিক আছে? পারবো না আমরা এটা? পারবো না? আচ্ছা, এখন তো আবার অনেক ইলেকট্রিক মেশিন আসছে নতুন করে, ওগুলো হাতে জাস্ট এরা কাফ বসাইলেই মাপ বের করে দেয়, ঠিক আছে? তো আমরা পড়বো সনাতন পদ্ধতি, যেটা আসল পদ্ধতি, ঠিক আছে? মেশিন যদি তুমি মেশিন দিয়ে যদি মাপো, অনেক সময় ভুল রিডিং দেয়, কিন্তু কখনো কান দিয়ে এরকম ভুল রিডিং পাবা না। কানে অলওয়েজ রাইট রিডিংই পাবা, তাই না? আমরা যখন কান দিয়ে বুঝি, তখন হচ্ছে যে আমরা কি কান দিয়ে এটা আমরা রাইটটা পাই। মেশিন যদি ইউজ করো, মেশিনে তুমি হাতে দিয়ে অনেক সময় ভুল রিডিং দিয়ে দিবে সে, বুঝতে পারছো? মেশিনের রিডিংটা মাঝে মাঝে ভুল আসে, কিন্তু কান দিয়ে যেটা আমরা শুনি, শুনে যেটা বুঝতে পারি, যে প্রেশারটা মাপি আমরা, কানে শুনে শোনার প্রেশারটা কখনো ভুল হবে না, কারণ তোমার কান কখনো তোমার সাথে ভুল করবে না। মেশিন ভুল করতে পারে, সমস্যা নেই। এই জন্য আমরা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার বলতে এই গোল্ডটাকে বুঝবো, ঠিক আছে? এই গোল্ড যেটা আছে এটাকে হচ্ছে আমরা স্ফিগমোম্যানোমিটার। এখন যদি দেখা যায় একটা ব্লাড প্রেশার নর্মাল লেভেল থেকে কমে গেছে, লাইক সিস্টোলিকটা ছিল হচ্ছে 100 থেকে 139 পর্যন্ত হওয়ার কথা, হয়ে গেছে যেটা 96, 94, 90 চলে আসছে। এবং নিচে লোয়ার লিমিট যেটা ডায়াস্টোলিকটা, ডায়াস্টোলিক হওয়া উচিত ছিল 60 থেকে তোমার 89 পর্যন্ত, হয়ে গেছে ধরো মনে করো যে সেটা 50, 40 এরকম হয়ে গেছে। তাহলে এই যে আপার লিমিটও কমে গেল, লোয়ার লিমিটও কমে গেল, ঠিক আছে? তো এগুলা কি বলে? এগুলাকে বলে হয়, এগুলাকে বলা হয়, মানে এই অবস্থাটাকে বলবো আমরা হাইপোটেনশন। হাইপো মানে হচ্ছে কমে গেছে, হাইপো মানে হচ্ছে কমা, হাইপো মানে হচ্ছে কমা, হাইপো মানে হচ্ছে কমা। টেনশন, টেনশন মানে হচ্ছে এই টেনশন তোমার টেনশন না, এই টেনশন হচ্ছে ব্লাড টেনশন, মানে হচ্ছে রক্তের মধ্যে যে টান থাকে, এই টানটা, আমরা প্রেশার চিন্তা করি, প্রেশারটা, ঠিক আছে? রক্তের টান বা প্রেশার মনে করো। তো প্রেশার যদি কমে যায়, মনে রাখবো যে প্রেশারটা কমে গেলে নাম বলবো হাইপোটেনশন। আবার যদি প্রেশারটা নর্মাল লেভেল থেকে বেশি হয়ে যায়, সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক দুটো যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তার নাম হয়ে যাবে হাইপারটেনশন। হাইপার মানে হচ্ছে বেশি, হাইপার মানে হচ্ছে বেশি, টেনশন তো টেনশন বললাম। এখন দেখো, এই হাইপার এবং হাইপো এই ওয়ার্ড গুলো আমরা মেডিকেলে প্রচুর ইউজ করি, কারণ এগুলো আমরা কম বেশি বোঝানোর জন্য অলওয়েজ ইউজ করি। যেমন চিন্তা করো, হাইপোগ্লাইসেমিয়া, হোয়াট ডু মিন বাই হাইপোগ্লাইসেমিয়া? তুমি কি মনে করো হাইপোগ্লাইসেমিয়া মানে কি? হাইপোগ্লাইসেমিয়া নাম শুনে বুঝো। আমি তোমাদেরকে অলওয়েজ বলি, বায়োলজিতে বেশিরভাগ জিনিস নাম থেকে বোঝা যায় জিনিসটা কি। আমার ক্লাস যারা ওয়েস করছো, এতদিন ধরে করছো, তোমরা সবাই জানো আমি কিন্তু নাম ভেঙে দিই তোমাদের, তাই না? নামটা ভেঙে দেই। নাম ভেঙে দিলে কিন্তু আমরা অলওয়েজ নাম থেকে আনসার পেয়ে যাই। তাহলে তোমরা আমাকে আনসার দাও, হাইপোগ্লাইসেমিয়া মানে কি? শাহরিন তাসফিয়া, ওটা আমি বলবো, সমস্যা নেই, একটু পরে বলি। বলো, হাইপোগ্লাইসেমিয়া বলতে তোমরা কি মনে হয়, কি হইতে পারে এটা? হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে? এই ওয়ার্ডটা বলতে আমরা কি বোঝাচ্ছি?
বলতো কি মনে হয়, তোমাদের কি মনে হয়? না পারলে কোনো সমস্যা নেই, বাট কি মনে হয় একটু ভেঙে চিন্তা করি। কমে যাওয়া, হাইপো হাইপো শান্ত, কথা শোনার চেষ্টা করো। হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া দিয়ে কি বলতে চেষ্টা করছি আমি, বলতো কি হয়? গ্লাইকোজেন কমা, কাছাকাছি গেছিলা একটুর জন্য আটকে গেছো। রিজওয়ান উল ইসলাম, গ্লুকোজ কমা, গুড। হাইপোগ্লাইসেমিয়া, তাহলে আমরা নামটাকে ভাঙি একটু। হাইপোগ্লাইসেমিয়া, হাইপো মানে কম, গ্লাইসেমিয়া ওয়ার্ডটা আসে গ্লুকোজ থেকে। গ্লাইসেমিয়া ওয়ার্ডটা আসে গ্লুকোজ থেকে। যদি তোমার কি হয়, গ্লুকোজের পরিমাণ ব্লাডের মধ্যে, গ্লুকোজের লেভেল কমে যায়, সেক্ষেত্রে আমরা বলি এটাকে হাইপোগ্লাইসেমিয়া। তাহলে উল্টাটা কি? হাইপারগ্লাইসেমিয়া। তার মানে কি, ব্লাডের মধ্যে সুগার লেভেল বেড়ে গেলে এটাকে বলবো আমরা হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া কখন দেখি আমরা তাহলে? হাইপারগ্লাইসেমিয়া দেখি আমরা ডায়াবেটিস হলে। ডায়াবেটিস হলে কি হয়? ডায়াবেটিস হলে আমাদের তো ইনসুলিন কাজ করে না, তাই না? আমাদের অগ্নাশয় কাজ করে না, ইনসুলিন কাজ করে না। তখন কি হয়? তখন আমাদের ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল বেড়ে যায়, একদম ধাম করে শুট করে ফেলে, তাই না? শুট করে ফেললে তখন সেটাকে আমরা বলি যে হাইপারগ্লাইসেমিয়া বলি। সেটাকে ঠিক করার জন্য আমরা হাইপো করতে চাই, তখন আমরা ওষুধ দিই, তাই না? আচ্ছা, অনেকদিন চলে গেছিলাম, চলো আমরা বইয়ে ফিরে আসি এখন আবার। রক্তচাপ মাপার যন্ত্র স্পিগমোম্যানোমিটার, এই এমসিকিউটা সবাই পারে, বাট এটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ। এটা অলরেডি দুইবার অ্যাডমিশন টেস্টে আসছে, 2016 সাল, 8 সাল কত সাল মনে নেই আমার, বাট দুইবার আসছে। আচ্ছা, এরপরে দেখো এটা ঢাকা বোর্ডে আসছে, অ্যাডমিশন টেস্ট বলছি, ঢাকা বোর্ডের যে পরীক্ষা তোমার এইচএসসি পরীক্ষাতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, ঢাকা ভার্সিটিতে আসছে, সব জায়গায় আসছে। সো এই লাইনটা ভালো করে মনে রাখবা, এটা আসবে, সবাই পারো, তোমরা সবাই পারো। এই গোল্ড জিনিসটার নাম হচ্ছে তোমার ফিবোম্যানোমিটার, বাট সবাই পারো, বাট আসবে এটা। আচ্ছা, এখন দেখি আমরা ব্যারো রিসেপ্টর বলতে কি বুঝি। ব্যারো রিসেপ্টর, এখন দেখো আমরা একটা জিনিস এটা পড়বো, সেটা কি, আমরা এতক্ষণ ধরে পড়ছি যে চাপ বেড়ে গেল, কমে গেল, কোথাও কমে যাচ্ছে, কোথাও বেড়ে যাচ্ছে, এই সকল জিনিসগুলো আমরা অনেকক্ষণ পড়ছি। বুঝতে হবে না আমাদের বডিতে এটা বাড়ছে না কমছে। এই যে বুঝার কাজটা যারা করে, যারা বুঝার কাজ করে বা তারা রিসিভ করে যে ঘটনাটা বেড়ে গেল না কমে গেল, রিসিভ করতেছে, এটাকে আমরা রিসেপ্টর বলি, তাই না? কোন যদি ইনফরমেশন রিসিভ করে কেউ, সেটাকে আমরা বলি রিসেপ্টর, রাইট? তো রিসেপ্টর কি রিসিভ করতেছে? সে রিসিভ করতেছে হচ্ছে আমাদের ব্লাডের প্রেশারটা ঠিক আছে কিনা, ব্লাডের আয়রন ঠিক আছে কিনা। যারা হচ্ছে ব্লাডের প্রেশার নিয়ে চেক করে বা যারা দেখে যে ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, বেড়ে গেছে কিনা, কমে গেছে কিনা, এই জিনিসটা চেক করে, তাদেরকে আমরা বলি ব্যারো রিসেপ্টর বলি, ঠিক আছে? ব্যারো রিসেপ্টর, তো এটা মনে রাখবো, এই ব্যারো রিসেপ্টর। আচ্ছা, এখন তার ডেফিনিশনটা পড়ি। আমি তো নাম থেকে বললাম, এখন ডেফিনিশন পড়ি। সেটা হচ্ছে কি, মানুষের রক্তবাহিকার প্রাচীরে বিশেষ সংবেদী স্নায়ু প্রান্ত থাকে, যেগুলো হচ্ছে রিসিভ করে, ইনফরমেশন রিসিভ করে ব্রেনে নিয়ে যায়। এখন দেখো, এই রক্তচাপ পরিবর্তনে বিশেষভাবে সাড়া দেয় এবং দেহের রক্তচাপের ভারসাম্য রক্ষা করে। এই সংবেদী স্নায়ু প্রান্তগুলোকে ব্যারো রিসেপ্টর বলে। তার মানে তারা হচ্ছে আমাদের বডি থেকে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে তারা হচ্ছে কি, তারা হচ্ছে খেয়াল রাখে আমাদের ব্লাডের প্রেশারটা বেড়ে গেল কিনা, কমে গেল। যদি বেড়ে যায় বা কমে যায়, তখন তারা এই সিগন্যালটা নিয়ে ব্রেনে নিয়ে যায়। ব্রেনে নিয়ে গেলে ব্রেন চেক করে কমে গেছে না বেড়ে গেছে, সেই হিসাবে কি করতে হবে না করতে হবে। তখন সেটা হার্টকে একটা ইনফরমেশন পাঠায়, পেসমেকার ইনফরমেশন পাঠায়, বিভিন্ন জায়গায় ইনফরমেশন পাঠায় কি করে, যে আমাদের এই যে এক্সট্রা বেড়ে গেল বা কমে গেল, এটাকে ঠিক করে ফেলে। যারা হচ্ছে এই সকল ইনফরমেশন গুলো ব্রেনে নিয়ে যায় বা যারা এই ইনফরমেশন গুলো নেয়, গ্যাদার করে, তাদেরকে আমরা বলি ব্যারো রিসেপ্টর বলি। ডেফিনিশন পারবো? ডেফিনিশনটা সবাই তো পারার কথা, তাই না? এখন পারবো না? ব্যারো রিসেপ্টর পারবো না? এখন দেখো আর একটা ওয়ার্ড শিখবো, সেটা হচ্ছে ব্যারো রিফ্লেক্স, ঠিক আছে? এখন ব্যারো রিফ্লেক্স জিনিসটা কি? যে ঘটনাটার কথা বললাম মাত্র, ব্যারো রিসেপ্টর গুলো শনাক্ত করবে প্রেশার বেড়ে গেল কিনা, কমে গেল। এই শনাক্ত করার মাধ্যমে সে ব্রেনকে পাঠাবে, ব্রেন সেটা চিন্তা করবে যে এটা কি হয়েছে, ঠিক করা লাগবে, কি করতে হবে আমাকে এখন। সে ঠিক করার মাধ্যমে সে কিছু কাজ করবে, বিভিন্ন অর্গানের মধ্যে সে ইনফরমেশন পাঠাবে, কিছু মোটর স্নায়ু পাঠাবে, কিছু কাজ করতে বলবে সে দেখে। হয়তোবা ধরো চাপ কমে গেছে বেশি, বাড়ানোর জন্য
হার্ট কে বলতে বেশি বেশি চাপাচাপি কর, মানে কি সংকোচন প্রসারণ কর, তাহলে বেশি বেশি করবে। হার্ট বলো ও ঠিক আছে আমার তো কমে গেছে প্রেশার একটু, আমি এটা বেশি বেশি করি। তাহলে বেশি বেশি করলে কি হবে, বেশি বেশি রক্ত পাম্পিং হবে, বেশি বেশি রক্ত পাম্পিং হলে সারা বডি রক্ত বেশি যাবে। তার মানে কি যেই প্রেশারটা কমে গেছিল সেটা আবার ব্যাক টু নর্মালে চলে আসবে, তাই না? এই যে ঘটনাটা, এই যে ঘটনাটা এটাকে বল, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ব্যারো রিফ্লেক্স। তাহলে ব্যারো রিসেপ্টর হচ্ছে যারা ইনফরমেশন গুলো নিয়ে ব্রেনে পাঠায়, আর এই যে ব্রেনে ইনফরমেশন নেওয়ার পরে সে ঘটনা ঘটলো, চিন্তা করলো, বুঝলো আচ্ছা এখানে কমে গেছে বেড়ে গেছে, সেটা আবার হার্টকে পাঠায় বা যেখানে দরকার সেখানে পাঠাবে, পাঠায় সে যে এই রিসেপ্টরের কাজ করার মাধ্যমে সে যে পুরো প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে ফেললো, এই নিয়ন্ত্রণের পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ব্যারো রিফ্লেক্স বলে। ঠিক আছে? আচ্ছা, এখন রিসেপ্টর দুই রকম হয়। রিসেপ্টর দুই রকম বলতে যারা যারা গ্যাদার করে ইনফরমেশন গুলো যে বেড়ে গেছে না কমে গেছে। সো দুই রকমের মধ্যে একটা হচ্ছে উচ্চ চাপ রিসেপ্টর আর একটা নিম্ন চাপ রিসেপ্টর। তার মানে কি যারা ব্লাড প্রেশার বেড়ে গেলে বুঝতে পারে তাদেরকে বলি আমরা উচ্চ চাপ রিসেপ্টর, আর যারা ব্লাড প্রেশার কমে গেলে বুঝতে পারে তাদেরকে বলা হয় নিম্ন চাপ রিসেপ্টর। খেয়াল করো এই বেটার একটা নাম আছে, আয়তন রিসেপ্টর। আয়তন, দেখো আমাদের ব্লাডের যদি আয়তন কমে যায়, ভলিউম কমে যায়, ভলিউম কমে গেলে আলটিমেটলি প্রেশার কমে যাবে। বুঝতে পারছো? ধরো মনে করো তোমার কাছে, ধরো তোমার ফারদিন ভাইয়া মোজো নিয়ে আসলো। এখন তোমার এই মোজোর মধ্যে গ্যাঞ্জাম হয়েছে কি, উনি হচ্ছে যে মোজো আনছে, বলছিল আমাকে 1 লিটার আনবে কিন্তু আনছে হচ্ছে আধা লিটার। ঠিক আছে? এখন আধা লিটার মোজো আনার পরে ধরো আমি একটা পলিথিনের মধ্যে দিলাম, দিয়ে দেখলাম যে কতটুকু হইলো, দেখলাম যে না মোটামুটি অর্ধেক হয়েছে। আবার তোমাদের রিফাত ভাইয়া আমার জন্য ঠিকই 1 লিটার মধু নিয়ে আসছিল, ওর মোজোটা নিলাম, ওটা পলিথিনের মধ্যে নিলাম, নিয়ে দেখলাম কেমন কি অবস্থা। এখন তুমি দেখো পরিমাণ কম বেশি, রাইট? পরিমাণ কম বেশি, একটাতে আধা লিটার আছে, একটা 1 লিটার আছে, রাইট? এই যে কম বেশি আছে, আমি যদি এটাকে দিয়ে ঢেলে দিই কোনো জায়গায়, তো এইটা যে ফ্লো সৃষ্টি করবে, ফ্লো সৃষ্টি করার মাধ্যমে যদি একটা পাইপের মাধ্যমে কাট করে দিই, সে যাওয়ার সময় যে প্রেশার দিবে, এই যেটা কম পরিমাণে ছিল প্রেশারটা সে কম দিবে। যার পরিমাণ কম ছিল বা আয়তনে সে কম ছিল তার প্রেশারটা কি হবে, কমই হবে। আর যার হচ্ছে যে পরিমাণ বেশি ছিল বা আয়তন বেশি ছিল তার প্রেশারটাও বেশি হবে। এটা তোমাদের কেমিস্ট্রিতে মনে হয় পড়ছিলা, পি তোমার সমানুপাতিক রো এরকম কিছু নাকি? ফারদিন, প্রেশারের একটা ছিল না, চাপের সাথে প্রেশারের একটা সম্পর্ক ছিল না? আচ্ছা, তো এরকম কথাটা বল, তার মানে কি আমরা কেমিস্ট্রি শিখে আসছি, ফিজিক্স শিখে আসছি, সব জায়গায় শিখে আসছি যে আমাদের প্রেশার তখনই কম বেশি হবে যখন আমাদের আয়তন কম বেশি হবে, তার একটা মোটামুটি একটা সম্পর্ক আছে। আমরা এই ঘটনাটা রক্তের মধ্যে নিয়ে আসছি এখন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখি যে কেমনে কাজ করে এরা, কিভাবে কাজ করে, রাইট? আচ্ছা, হ্যাঁ আদা এটা খেয়ে ফেলছে ফারদিন ভাই, এই জন্য অর্ধেক আসছে সে, বাকিটা আনে নেই। আচ্ছা, এখন দেখো উচ্চচাপ রিসেপ্টর। এখন এখানে একটা নাম আছে, আমাদের নামগুলো পড়তে হবে, নামগুলো পরীক্ষাতে আসে অনেক বেশি। ঠিক আছে? নামগুলো কি? উচ্চচাপ বা হাই প্রেসার রিসেপ্টর, সাথে আছে আর্টারিয়াল ব্যারো রিসেপ্টর। আর্টারিয়াল নামটা মনে রাখবা, আর্টারি মানে ধমনী। ঠিক আছে? আর্টারিয়াল ব্যারো রিসেপ্টর মনে রাখবো, এক্সট্রা করে নামটা মনে রাখবো, তাহলেই হবে। এখন আমাদের এখানে কি পড়তে হবে? এখানে পড়তে হবে অবস্থান, কোথায় কোথায় রিসেপ্টর গুলো আছে, অবস্থান। এখন দেখো যদি তুমি হার্টের ছবিটা ভালো করে এঁকে থাকো বা তুমি জানো কোথায় কোথায় কি ছিল, আমি তোমাকে আরেকটু একটু এক্সটেনশন আঁকি এবার, কারণ আমরা হার্টটা শিখছিলাম শুধু হার্টের পার্ট শিখছিলাম, যদি একটু এক্সটেনশন শিখি সেটা হচ্ছে যে আমাদের হার্ট তো ছিল এমন, তাই না? মহাধমনী হয়ে বের হয়ে যায় এখান দিয়ে, মহাধমনী হয়ে যখন বের হয়ে যায়, এই বের হয়ে যাওয়ার সময় আমরা দেখছিলাম এখানে 3টা নালী দেখছিলাম, অনেকে তোমরা ছবিতে আঁকার সময় আঁকছিলাই না, বইতে দেখছিলাম আমরা এরকম 3টা নালী দেখছিলাম এখানে, তাই না? 3টা নালী ছিল এখানে। এখানে 3টা নালীকে নামগুলো মনে রাখতে হয়, আমাদের মেডিকেলে মনে রাখতে হয়, তোমাদের মনে রাখা লাগবে না, বাট আমাদের এই জায়গার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে মানে এই মনে রাখলে আমাদের ইজিলি মনে থাকবে এই পার্টটাও। ঠিক আছে? মনে কিভাবে রাখবো সেটা হচ্ছে বিসিএস, বিসিএস ব্রাকিওসেফালিক, কমন ক্যারোটিড এন্ড সাবক্লাভিয়ার। এখানে ক্ষেত্রে এই কমন ক্যারোটিড আছে না, কমন ক্যারোটিড, এই কমন ক্যারোটিড ছিল মাঝখান থেকে নালীটা উঠে, এই নালীটাকে আমরা যদি আরটুকু উঠাই তাহলে দেখো, ধরো এটা এরকম হার্ট আঁকলাম না আর কি, ঠিক আছে, হার্ট বাদ দিয়ে দাও এখন। কমন ক্যারোটিড, কমন ক্যারোটিড ছিল মাঝখানেরটা। কমন ক্যারোটিড নাম কি বলছে? কমন ক্যারোটিড, তার মানে কি এটা এখানের মধ্যে কোনো কিছু কমন আছে। কি কমন আছে?
ক্যারোটিড কমন আছে। কেন? কারণ দেখো এখান থেকে দুটা ভাগ হয়ে যায়, এমন করে হয়ে যায়, রাইট ক্যারোটিড এবং লেফট ক্যারোটিড মিলে কমন ক্যারোটিড হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে কমন ক্যারোটিড। কিন্তু উপরে কি আছে, রাইট ক্যারোটিড আছে, লেফট ক্যারোটিড আছে। ওকে, তো রাইট এবং লেফট। এখন তুমি দেখো নামগুলো পড়ি এবার, ঠিক আছে, নামগুলো পড়ি। অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ কোনটা? অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ, এটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ, এই পার্টটা। অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ, এটা হচ্ছে এই পার্টটা। ঠিক আছে, অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ, এটা হচ্ছে এই পার্টটা। ওকে, এটা হচ্ছে এই পার্ট, অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ, এই পার্টটা। এরপরে কি বলছে, ডান এবং বাম অন্তস্থ ক্যারোটিড ধমনী, ক্যারোটিড সাইনাস এসব ব্যারোসেপ্টে অবস্থান করে। বাম এবং ডান ক্যারোটিড ধমনী গুলো, ক্যারোটিড সাইনাস, সাইনাস মানে হচ্ছে এমন জায়গা যেখানে মিলিত হয় সবাই। তাহলে ডান এবং বাম যেখানে মিলিত হচ্ছে এই পার্টটাকে বলতেছি আমি কি, এটাকে বলতেছি আমি সাইনাস বলতেছি, ক্যারোটিড সাইনাস। ওকে, আবার এই ক্যারোটিড সাইনাসটা নিচে এসে কমন ক্যারোটিড হয়ে আমাদের ক্যারোটিড আর্চে, অ্যাওর্টিক আর্চে মিলিত হয় আর কি। সো এইগুলো একটু যদি খেয়াল রাখতে পারি কোথায় কি আছে না আছে, তাহলে কিন্তু অবস্থানগুলো ভালো করে পারবো, অবস্থানগুলো ভালো করে পারবো। কেন আমি ব্যাপারটা বলতেছি, কেন মনে রাখতে পারবো, আর্চ গুলো তো পড়লাম, কোথায় কি আছে না আছে এই নামগুলো তো মনে রাখবো এখন, তাই না? এখন কি বলছে, রক্তচাপ বেড়ে গেলে এরা কি হয় বুঝতে পারে। তুমি চিন্তা করো, রক্তচাপ বাড়ার জন্য কি বলছিলাম, আমাদের ভেন্ট্রিকল কি করে, সংকোচন করে, সংকোচন করার মাধ্যমে রক্ত দৌড়ায় বের হয়ে আসে, তাই না? তাহলে যদি ভেন্ট্রিকল জোরে চাপ দেয় তাহলে বেশি জোরে বের হয়ে রক্ত বের আসবে। বেশি জোরে রক্ত আসলে কি হবে, দেখো ভেন্ট্রিকল এমন জোরে চাপ দিছে এখান থেকে রক্ত জোরে বের হয়ে চলে আসছে এখানে। জোরে আসার মাধ্যমে কি হবে, ক্যারোট দিয়ে জোরে চলে যাবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, চলে যাবে। তার মানে যদি জোরে রক্ত আসতে হয়, সে রক্ত বুঝবে কারা, বুঝবে হচ্ছে প্রথমে বুঝবে এই অ্যাওর্টিক আর্চের মধ্যে বুঝবে, তারপরে বুঝবে হচ্ছে ক্যারোটিডটা বুঝবে, ক্যারোটিড বা তোমার হচ্ছে কমন ক্যারোটিড, ক্যারোটিড সাইনাস, লেফট এন্ড রাইট ক্যারোটিড, এরা সবাই বুঝবে। কারণ এখান দিয়ে রক্ত যাচ্ছে, রাস্তাটা এটাই, তাই না? রাস্তাটা এটাই, এটা হচ্ছে মেইন কথা। তাহলে আমি যদি এখানে পুলিশ বসাই, এখানে একটা পুলিশ বসাইলাম, এখানে একটা পুলিশ বসাইলাম, এখানে একটা পুলিশ বসাইলাম, তাহলে এরা ধরতে পারবে না রক্ত বেশি যাচ্ছে না কম যাচ্ছে? পারবো না? কথাটা কি বুঝতেছো, কথাটা কি বললাম? এগুলো তুমি, আমি ভেঙে বলতেছি, আমি না ভেঙে বলতে পারতাম, আরো ইজিলি বলা যায়, কিন্তু আমি ভেঙে বলতেছি যাতে তুমি কখনো না ভুলো জিনিসগুলো, কখনো যাতে কনফিউশন না লাগে। কেন ক্যারোটিডের মধ্যে গেল উচ্চ চাপটা, কেন নিম্নচাপ এখানে থাকলো না, তাই না? এগুলো বুঝতে হবে তোমাকে, বুঝে বুঝে, বুঝলে তোমার কখনো মুখস্থ করা লাগবে না এটা। হ্যাঁ, তাহলে কি বলছে, ভেন্ট্রিকল যখন জোরে চাপ দিবে তখনই তো প্রেশার বেড়ে যাবে। ভেন্ট্রিকলের চাপ বেশি হলে তোমার হচ্ছে কি হবে, জোরে চাপ দিলে রক্ত বেশি বের হবে, রক্ত বেশি বের হলে যাবে কোন দিক দিয়ে, যাবে হচ্ছে অ্যাওর্টিক আর্চ হয়ে কমন ক্যারোটিড, কমন ক্যারোটিড হয়ে সেটা লেফট এন্ড রাইট ক্যারোটিড চলে যাবে, তাই না? তাহলে যদি আমি এই জায়গাগুলোতে তোমার পুলিশ বসায় রাখি বা রিসেপ্টর বসায় রাখি, তাহলে এরা সবার আগে বুঝতে পারবে যে রক্তচাপ বাড়লো না কমলো বা বেশি আসলো কিনা। বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি এগুলো বুঝে থাকি, যদি এগুলো আইডিয়া হয়, যদি এগুলো আইডিয়া হয়, এগুলো যদি আইডিয়া হয়, আচ্ছা যদি এগুলো আইডিয়া হয় তাহলে আমরা বাকিটা পারবো। দেখো কি বলছে, ওরা বলছে হচ্ছে চাপ বেড়ে গেলে রক্তনালী প্রসারণ ঘটে, মানে গেল অনেক রক্ত যাচ্ছে, রক্তনালী প্রসারণ হয়ে গেছে, ফুলে গেছে রক্তনালীটা, ফুলে গেলে কারা উদ্দীপ্ত হবে, এই যে পুলিশরা উদ্দীপ্ত হবে, এখানে পুলিশ আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। সো এরা কি করবে, এরা হচ্ছে ব্যারোরিসেপ্টর, তারা বুঝতে পারবে ওরে রক্ত তো বেড়ে গেল, এই রক্তটা বেড়ে গেল, ব্যারোরিসেপ্টর উদ্দীপ্ত হয়ে গেল। এরা উদ্দীপ্ত হলে কি করবে, আমি বলছিলাম এই রিসেপ্টর গুলো ইনফরমেশন গুলো নিয়ে কি করে ব্রেনে পাঠায় দেয়, কি করে ব্রেনে পাঠায় দেয়। ঠিক আছে, আমি একটু পরে রিক্যাপ করবো পুরোটা, আবার সমস্যা নেই, জাস্ট যা বলতে শুনো, জাস্ট তারপরে রিক্যাপ করতেছি আমি আবার। তাহলে কি করে, এরা হচ্ছে উদ্দীপ্ত হয়, উদ্দীপ্ত বা বুঝতে পারে যে প্রেশার বেড়ে গেছে, এই ইনফরমেশনটা কোথায় পাঠায়, ব্রেনে পাঠায় দেয়। ব্রেনে পাঠায়, দেখো ব্রেনে পাঠাইলো, মেডুলায় পাঠায়, সেখান থেকে ভেসোমোটর কেন্দ্র দমিত হয়। এরপরে এই কি হয় না হয় এগুলো দরকার নাই, মেইন ঘটনা পারলেই হইলো। সিম্পেথেটিক এই হাবিজাবি হয়, হাবিজাবি হয়ে হয়ে মোটর আসে। মোটর মানে নরমালি কোনো কিছু কাজ করতে বলে। মনে রাখবা আমাদের বডিতে দুই রকম স্নায়ু আছে, একটা সেন্সরি, সেন্সরি আর একটা হচ্ছে মোটর।
এই মোটর আর সেন্সরির মধ্যে সেন্সরি হচ্ছে অলওয়েজ ফিল করে কোনো কিছু, ফিল করে বা অনুভূতি পায়, সে সবসময় অনুভূতি পায়, সে কিছু করে না এটাকে নিয়ে, মানে কোনো কাজ করতে পারে না, অনুভূতি নিয়ে সে চলে যায় ব্রেনের কাছে, ব্রেনের কাছে বলে ভাই এই ঘটনা একটা ঘটছে, আমি কিছু করতে পারবো না, আপনি করেন। ঠিক আছে, কাজ যে করবে, ব্রেন যে কাজ করবে, কাজটা কি দিয়ে করে, সে হচ্ছে মোটর দিয়ে করে। মোটর স্নায়ু হচ্ছে কাজ করে, এটা হচ্ছে কামলা। ঠিক আছে, মোটর স্নায়ু হচ্ছে কামলা। ঠিক আছে, আচ্ছা, দমিত মানে বন্ধ হয়ে যায়, দমিত মানে সে স্থিমিত বা অফ হয়ে যায়। ঠিক আছে, আমি এই জিনিসটাকে আবার একটু ভেঙে বলি, দেখো যাদের একটু কমসে মনে হচ্ছে জিনিসগুলোকে। ধরো হার্ট গেল, এটা তোমার হচ্ছে তোমার মহাধমনী, হ্যাঁ মহাধমনী, মহাধমনী, মহাধমনী এখানে হয়ে, মহাধমনী হয়ে এখানে আছে। আচ্ছা, পুরোটা আমি আঁকি নেই, হ্যাঁ পুরোটা আমি আঁকি নেই, জাস্ট চিন্তা করো এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল। ওকে, আচ্ছা, ভেন্ট্রিকল থেকে কি হচ্ছে, প্রেসার হচ্ছে অনেক, অনেক জোরে প্রেসার দেওয়া হয়েছে, অনেক জোরে প্রেসার দেওয়া হয়েছে, প্রেসার দিয়ে কি হইলো, রক্তগুলো এই মহাধমনী হয়ে বের হইলো। তাহলে প্রেসার বেশি হয়, সেক্ষেত্রে রক্ত বেশি প্রেসার দিয়ে যাবে, এই আর্চ অফ অ্যাওর্টায় যাবে, এই আর্চ অফ অ্যাওর্টায়, তাই না, এই আর্চ অফ অ্যাওর্টায় যাবে, এখান থেকে কই যাবে, ক্যারোটিডে যাবে, কমন ক্যারোটিড, ক্যারোটিড সাইনাসে আসলো, রাইট এবং লেফট ক্যারোটিড চলে যাবে। ঠিক আছে, এখন তুমি দেখো আমি কি করলাম, আমি হচ্ছে এই জায়গাগুলোতে তোমার রিসেপ্টর বসাইলাম, এখানে বসাইলাম, এখানে বসাইলাম, এখানে বসাইলাম, এখানে বসাইলাম, এখানে বসাইলাম। এরা হচ্ছে নর্মালি বসে থাকে, নর্মালি চিন্তা করে না তেমন কিছু, বসে থাকে সবসময়। ধরো রক্ত চাপ বেড়ে গেল, অনেক ফাস্ট ভাবে রক্ত যাচ্ছে এখান থেকে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যখন যাচ্ছে তখন কি হচ্ছে, এই জায়গাগুলো নালীগুলো প্রসারিত হয়, মোটা হয়ে যাবে। নালী প্রসারিত হয়ে গেলে কি হবে, নালী প্রসারিত হয়ে গেলে সেখানে হচ্ছে আমাদের কি হয়, রিসেপ্টর গুলো উদ্দীপ্ত হয়ে যায়, এরা উদ্দীপ্ত হয়। ঠিক আছে, উদ্দীপ্ত মানে লাফ দিয়ে ওঠে একটু। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, রক্তটা চাপ বেড়ে গেল, এই লাফ দিয়ে ওঠার পরে করে কি, ওরা হচ্ছে ইনফরমেশন গুলো কি হয়, এরা সেন্সরি কিন্তু, হ্যাঁ সেন্সরি, এরা সব ইনফরমেশন নিয়ে যায় কোথায় যায়, ব্রেনে নিয়ে যায়, ব্রেনে, ব্রেনে চলে যায়, ব্রেনে যাচ্ছে, বলতেছে ব্রেনকে বলে যে ভাই রক্তচাপ কিন্তু অনেক বেশি হয়ে গেছে, হার্টের মধ্যে দেখলাম, খবর পাইলাম ওখানে অনেক জোরে রক্ত আসতেছে আমার কাছে, এত রক্ত আমার লাগবে না, থামাই দেন একটু। ব্রেন বলবে ঠিক আছে, যেহেতু বেড়ে গেছে এটা কমাইতে হবে, ব্রেন কি করবে, কামলা পাঠাবে একটা, কামলাকে, ওটা হচ্ছে মোটর। ঠিক আছে, ব্রেনের মধ্যে কি ঘটনা হয়, মেডুলায় কি হয়, একজন অবদমিত হয়, বুকি চুকি যাওয়ার দরকার নেই আপাতত, ওগুলো অনেক ভিতরের কথাবার্তা, আমরা সোজা জায়গা চিন্তা করি, সোজাভাবে চিন্তা করি। ব্রেন মোটরকে বলবে দেখো যা কাজ কর, তুই যে একটু প্রেশারটা কমাই দিয়া, ও এটাই করবে। দেখো সে হচ্ছে আজ্ঞাবহ উদ্দীপনা পরিবহনে হার কমে যায়, আজ্ঞাবহ উদ্দীপনার কমতিতে তোমার হৃৎপিণ্ড পাম্পিং ক্রিয়া এবং রক্তনালীর মধ্যে রক্ত যাওয়া বন্ধ কমে যাবে। তার মানে করে কি, ব্রেন যখন খবর পাইছে যে প্রেশার অনেক বেশি হয়ে গেছে, সে বলবে যে দেখ এতক্ষণ যখন বলতেছিলাম যে প্রেশার চাপ দে চাপ দে চাপ দে, এখন চাপাটা কমায় দে, একটু চাপাচাপি কম কর, চাপাচাপি কম করলে রক্ত কম যাবে। তাহলে করবে কি, মোটর স্নায়ু এসে আমাদের এইখানে মাসেল গুলোকে, এই হার্টের যে মাসেল গুলো আছে না, পার্কিনসন ফাইবার পড়ছিলাম না ওই দিন, ন্যাশনাল টিস্যু, এই পার্কিনসন ফাইবার গুলোকে বলবে ভাই বেশি বেশি চাপ দিয়ে না ভাই, চাপ দিলে সমস্যা হচ্ছে, রক্ত প্রেশার বেড়ে বেড়ে গেছে অনেক। তো ওরা এই চাপাটা কমায় দিবে, এই চাপাচাপি কমায় দিলে কি হবে, চাপ যদি কমে যায়, সংকোচন যদি কম হয়, তাহলে ব্লাড আস্তে আস্তে যাবে, তাই না। এতক্ষণ জোর জোর করতেছিল, এমনি করতেছিল, যাচ্ছিল বেশি, এখন আস্তে আস্তে কমাই দিচ্ছে, আস্তে আস্তে করবে, এখন আস্তে করে চাপ দিবে, আস্তে করে চাপ দিবে, তার মানে সিস্টোলিক প্রেশারটা আস্তে আস্তে কমে আসবে, তাই না, ব্লাড সিস্টোলিক প্রেশারটা আস্তে আস্তে কমে আসবে, কমে আসলে তুমি দেখবা তখন আস্তে করে ব্লাড প্রেশারটাও আস্তে কমে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে উচ্চ চাপ রিসেপ্টরের মেইন কাজ, ওইভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো কি বলতেছে, রক্তচাপ পড়ে গেলে কি হয়, মানসিক আঘাত। নর্মাল তুমি বলবো যে ভাইয়া রক্তচাপ পড়ে গেলে কথাটা এখানে আসলো কেন, এটা তো নিম্নচাপ রিসেপ্টরের কাজ ছিল, তাই না, কিন্তু না, সবসময় সব ফল করাটা নিম্নচাপের কাজ না। যেমন কিছু কিছু এক্সেপশন আছে, যেমন ধরো মনে করো যে হঠাৎ করে তুমি খারাপ খবর শুনলা, ধরো শুনলা যে হঠাৎ করে তোমার একটা কেউ কাছের মানুষ অ্যাক্সিডেন্ট করছে, এই যে হঠাৎ করে শুনলা তুমি একটা খারাপ জিনিস, অথবা ধরো মনে করো হঠাৎ করে রেজাল্ট খারাপ হয়ে গেছে,
তুমি বাসায় বসে চিল করতেছিলা, তুমি কার্টুন দেখতেছিলা, গেম খেলতেছিলা, হঠাৎ করে তুমি শুনলা যে পরীক্ষা এক সাবজেক্টে ফেল করে ফেলছো। এই যে একটা হঠাৎ করে শুনলা, এই যে হঠাৎ করে শোনার কারণে কি হলো, তুমি একটা মানসিক ভাবে তুমি একটা কি হলো আঘাত পাইলা, ঠিক আছে, মেন্টালি তুমি আঘাত পেয়ে গেছো। এই মেন্টালি আঘাত পাওয়ার কারণে তোমার ব্লাড প্রেশার ফল করবে ধাম করে, ঠিক আছে, হঠাৎ করে ব্লাড প্রেশার ফল করে। এই ফলটা নর্মাল ফল না, নর্মাল লেভেলে ব্লাডের যে পাম্পিং পাম্পিং এ খেলার মধ্যে চাপ কমে গেছে ওই জন্য এরকম হয়েছে এমন না, ও হঠাৎ করে হয়েছে কারণ একটা মানে খারাপ সংবাদ শুনছে এই জন্য। এই খারাপ সংবাদ শোনার কারণে যে ফলটা করে এটা কোথায় হবে, এটা হবে আমাদের, এটাও হাই প্রেশারের মধ্যেই পড়ে, ওরই কাজ এটা। ও করবে কি, হঠাৎ করে দেখছে যে হঠাৎ করে কমে গেছে, ও করবে কি তখনই ব্যাকআপ দিয়ে দিবে একসাথে সাথে। কি করবে দেখো, হঠাৎ করে চাপ পড়ে গেলে যেমন তোমার মানসিক আঘাত, ঠিক আছে, মানসিক আঘাতের ক্ষেত্রে যেটা হয়, সেই ক্যারোটিড এবং অ্যাওর্টিক রিসেপ্টর থেকে সংকেত যথাক্রমে গ্লোসোফেরিঞ্জিয়াল এবং ভেগাস স্নায়ু হয়ে কি হয়, মেডুলে প্রবাহিত হয়। এই স্নায়ুগুলোর নাম মুখস্থ করবা, এতক্ষণ অনেক কিছু করতে মানা করলাম, বাট এটা পড়বা। সেটা হচ্ছে ক্যারোটিড এবং অ্যাওর্টিক রিসেপ্টর থেকে কিসের মাধ্যমে আমাদের ব্রেন ইনফরমেশন পায়, পায় হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ এবং ভেগাস নার্ভ। এই দুটা হচ্ছে যে কি, এই দুটা হচ্ছে আমাদের নার্ভ, যারা হচ্ছে যে কি হয়, যারা হচ্ছে সেন্সরি একটা সংবাদ ব্রেনকে পাঠায়, ঠিক আছে, সেন্সরি একটা সংবাদ ব্রেনকে পাঠায়। আচ্ছা, কি হয়, বিপি ফল মানে বিপি পড়ে গেছে বা বিপি কমে গেছে হঠাৎ করে, ঠিক আছে, বিপি ফল। আচ্ছা, এখন দেখো এরা খবর পাঠাইলো ব্রেনকে যে দেখো হঠাৎ করে আমার তো রক্তচাপ পড়ে গেল, কি করা যায় এখন। তখন তখন ব্রেন করবে কি, ব্রেন বলবে যে কমে গেছে যেহেতু হঠাৎ করে, এটা তো আমার কাজ ছিল না, তারপরে যেহেতু কমে গেছে, তো কি করব আমরা, করবো হচ্ছে যে আমাদের এই যে পেস মেকার আছে না, গতদিন পড়ছিলাম না পেস মেকার, গতদিন পেস মেকার, এই পেস মেকার গুলাকে সে খবর পাঠাবে যে দেখ হঠাৎ করে তো রক্তচাপ কমে গেল, ঠিক করতে পারিস কিনা দেখ। তখন সে করবে কি, পেস মেকার একটু বেশি পরিমাণ ইলেকট্রিসিটি ক্রিয়েট করবে, একটু বেশি করে তোমার ইম্পালস তৈরি করবে। সে বেশি বেশি দিলে কি হবে, তো যদি হার্টের মধ্যে এরকম বেশি বেশি আসে, তখন সে নর্মাল যেটা আছে আমাদের পেসমেকার কই ছিল, পেসমেকার ছিল আমাদের এখানে, এখানে পেসমেকার ছিল, এখানে ছিল একটা, একটা ছিল এখানে, একটা এই জায়গায়, একটা এই জায়গায়, তাই না। তো তা কি করবে তারা, বেশি বেশি যখন তোমার কি হবে কি বলছিলাম, ও যখন হার্টকে লাংস বলতেছে, ব্রেন, ব্রেন বলবে যে ভাই দেখ হঠাৎ করে প্রেশার কমে গেছে, তুই একটু বেশি বেশি করে চাপ সৃষ্টি কর। তখন এই এসএ নোড, এই এবি নোড, এই বান্ডল অফ হেজ, এই পার্কিনজি ফাইবার, এরা হচ্ছে একটু বেশি কাজ করবে কিছুক্ষণের জন্য, বেশি কাজ করবে। কিছুক্ষণ কাজ করলে তখন দেখবা যে বুক ধরফর থেকে আস্তে আস্তে নর্মাল হয়ে আসে, তাই না। তুমি হঠাৎ করে ভয় পাই গেলা, ভয় পাওয়ার পরে কি হয়, তোমার বুকটা ধরফর করে উঠলো, তারপর দেখবা একটু পরে আস্তে করে নর্মাল হয়ে গেছে, আস্তে করে দেখবা নর্মাল হার্টবিট শুরু হয়েছে। এই হার্ট আস্তে করে কিভাবে করছে, এটা এসএ নোডকে বলছে, এবি নোডকে পাঠাইছে, এবি নোড থেকে বান্ডেজ আসছে, পার্কিনসন ফাইবার আসছে, এইভাবে তোমার আস্তে আস্তে করে হার্টবিটটা নর্মাল হয়ে আসছে, ঠিক আছে। হার্ট অ্যাটাকটা নেক্সট দিনের পড়া, আমাদের আজকে পড়া না, হার্ট অ্যাটাক এটা পরে বলবো। মিডল অবলঙ্গটা আমাদের ব্রেইনের একটা অংশ। মিডল, তোমরা 8 নাম্বার চ্যাপ্টার পড়ছো, তোমার হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ, ওখানে ব্রেইনের অংশগুলো আছে, তোমরা তো ক্লাস 10 পড়ছো অবশ্য। তোমার হচ্ছে আমাদের ব্রেইনে 3টা ভাগ আছে না, তোমার অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক কি হয়, ওখানে হচ্ছে পন্স থাকে, পন্স আর মিডল অবলঙ্গটা থাকে, তাই না, এগুলো তো পড়ছো তোমরা ছোটকালে, ওখানে মিডল অবলঙ্গটা। ওকে, বুঝতে পারছি, আইডিয়া হয়েছে মোটামুটি একটা। হ্যাঁ, এই আইডিয়া দিয়ে তুমি লিখবা, বাকি রিডিং পড়বা, বইয়ের মধ্যে কি লেখা আছে ওই আইডিয়া যা বসে তা দিয়ে তুমি লিখবা। ওকে, যাতে একটু ভালো লেখা হয়, সুন্দর লেখা হয়, সেক্ষেত্রে একটু কিছু ওয়ার্ড ইউজ করবা, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, ভেগাস নার্ভ, একটু কোডিং করে নাম নাম ইউজ করবা। মেডুলো অবলঙ্গটায় চলে যাচ্ছে, ঠিক আছে, মেডুলো অবদমিত হয়েছে, এইসব ওয়ার্ডগুলো শিখবা। একটু যদি ওয়ার্ড মাঝে মাঝে লিখে দিবা তাহলে পেয়ে যাবে, অনেক নাম পাবা। ওকে, তাহলে আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল ঘটনাগুলো কি। এবার চলে যাব নিম্নচাপ, যেটা আরেকটা নাম হচ্ছে আয়তন রিসেপ্টর। ওকে, আচ্ছা, আয়তন রিসেপ্টর নরমালি কি করে, আয়তন রিসেপ্টর নরমালি আমাদের ব্লাডের আয়তনকে ঠিক করে। তোমরা তো রেচন পড়ছো না, রেচন পড়ছো তোমরা, বলো তো রেচন পড়ছো কিনা। নীলাদ্রি মজুমদার, হ্যাঁ ইয়ে করবো, সব শেষ করে নি, তা করবো না আবার। রেচন পড়ছো, রেচন, কিডনি পড়ছো, পড়ছো কিনা বলো।
কিডনি পড়ছো, ওখানে আমি পড়াইছিলাম মনে হয়, আমি যদি পড়ায় থাকি তাহলে জানবা যে হিসু তৈরি হয় না, আমাদের হিসু তৈরি হয়, দুই রকম হিসু তৈরি হয়, একটা হচ্ছে ঘন, একটা হালকা, একটা হালকা, সরি, আচ্ছা, একটা ঘন ইস্যু তৈরি হয়, একটা হালকা ইস্যু তৈরি হয়। এই ঘন ইস্যু কম হয়, ঘন ইস্যুটা কম পরিমাণে হয়, হালকা ইস্যুটা অনেক হয়, তাই না? এই মেকানিজমটা মনে আছে কিভাবে পড়াইছিলাম? এই তো, এই সবাই মনে আছে, সবার মনে আছে, গুড। তো হিসু তো যখন তৈরি হচ্ছিল তখনও কিন্তু একটা ঘটনা ঘটছিল। কি ঘটনা ঘটছিল? আমাদের রক্তের মধ্যে পানির পরিমাণ কমে গেছিল। রক্তের মধ্যে পানির পরিমাণ কমে যাওয়ার কারণে সেই পানির পরিমাণ ঠিক করতে যে আমরা করছিলাম কি, কিডনির মধ্যে যে কি করছি, পূর্ণ শোষণটা বাড়াই দিছিলাম, বাড়াই দিয়ে সব পানি নিয়ে ফেলছি। সব পানি নিয়ে ফেলার কি হইলো, সব পানি যখন নিয়েই ফেলছি, তাহলে হিসুর মধ্যে পানি আছে আর হিসুর মধ্যে পানি নেই। হিসুর মধ্যে পানি না থাকলে কি হবে, হিসুটা ঘন হয়ে যাবে না? ঘন হয়ে গেল, ঘন হয়ে গেলে পানিটা নাই, পানিটা কম, তাহলে কি হিসু কেমন হবে? কম হবে। তাহলে ঘন হয়, কম পরিমাণে হিসু হয়, তাই না? পড়ছিলাম না ওখানে? আবার কি পড়ছিলাম, অনেক বেশি পানি, রক্তর এত ভলিউম বেড়ে গেছে, দরকারই নাই, ঠিক আছে? এত রক্ত, এত ভলিউম দরকারই নেই, এত পানি দরকার নেই আমার। কি করব, সবগুলো রক্তর পানিগুলো যে H2O গুলোকে আমরা সক্রিয় ক্ষরণের মাধ্যমে কিডনির মধ্যে, নেফ্রনের মধ্যে ফালাই দিই। ফালাই দিলে কি হবে, এই সকল পানিগুলো যে নেফ্রন দিয়ে টিস্যু তৈরি করে ফেলবে। তৈরি করলে কি হবে, তখন অনেক বেশি পানি থাকবে। যদি অনেক বেশি পানি থাকে তাহলে কি হবে, কেমন ঘনত্ব কেমন হবে, হালকা হয়ে যাবে। পানি বেশি থাকলে ঘনত্ব হালকা হয়ে যায়, তাহলে এই হালকা হয়ে যাবে। আর পানি তো অনেক, এই জন্য হিসুর পরিমাণ কেমন হবে, হিসুর পরিমাণ অনেক বেশি হয়ে যাবে, তাই না? তাহলে বেশি পরিমাণে হিসু, হালকা হালকা ঘনত্ব হালকা হয়ে যায়। এই যে ঘটনাটা ওদিন পড়ছিলাম, আগে পড়ছিলাম, ওই ঘটনাটা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে? এই জন্য মনে রাখবা, আয়তন রিসেপ্টরটা দুই জায়গায় কাজ করে, একটা হার্টের সাথে কাজ করে, আর একটা সে রেচন প্রক্রিয়া কাজ করে, ঠিক আছে? সংবহন এবং রেচন দুই প্রক্রিয়া সে হেল্প করে একসাথে, আয়তন রিসেপ্টর। কারণ এই আয়তন রিসেপ্টরই বুঝতে পারে ব্লাড ভলিউম বেড়ে গেছে না কমে গেছে। বুঝতে পারছি? ব্লাড ভলিউম বেড়ে গেছে না কমে গেছে এটা বুঝতে পারে আমাদের আয়তন রিসেপ্টর। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন কোথায় কোথায় আছে অবস্থান করতে হবে। অবস্থানগুলো হচ্ছে বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, ডান অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল প্রাচীরে। ডান অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল মানে একদম হার্টের মধ্যে থাকে এরা। হার্টের মধ্যে থেকে বসে বসে চিন্তা করে যে রক্তের পরিমাণ কেমন, বেশি না কম। এরা কেমনে বুঝে, চিন্তা করো যে হার্টের প্রাচীরটা চিন্তা করো, প্রাচীরটা এমন, এখানে যদি বেশি পরিমাণ রক্ত থাকে তাহলে চাপ বেশি হবে না, এটা প্রাচীরে প্রেশার বেশি আসবে না? তখন সে এমনি বুঝতে পারবে কি রে, এত তো থাকার কথা না, এত চাপ তো হওয়ার কথা না, আসলো কেন এত? তখন সে বুঝতে পারবে যে আচ্ছা, আয়তন মনে হয় বেড়ে গেছে, হার্টের রক্তের আয়তন বেড়ে গেছে, এই জন্য হার্টের মধ্যেও চাপটা বেশি হচ্ছে, আমার ভেন্ট্রিকলের প্রেশারটা বেশি আসতেছে। বুঝতে পারছি? এই হচ্ছে মেইন কথাবার্তা। আচ্ছা, এখন আমরা দেখি, অবস্থান তো পেয়ে গেছি। রিসেপ্টর গুলো রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক রাখে। রিসেপ্টর গুলো কি করে, রিসেপ্টর গুলো রক্তের আয়তন নিয়ন্ত্রণ করে, ওকে, নিয়ন্ত্রণ করে। এখন দেখি, রক্তের আয়তন যদি কমে যায় তাহলে আয়তন, ভলিউম কমে গেল, ভলিউম কমে গেলে তোমার হচ্ছে ব্লাড ভলিউম কমে গেছে, তাহলে কি হবে, ব্লাড ভলিউম কমে গেলে আমাদের ব্লাড প্রেশারটা কমে যাবে, বিপি কমে যাবে, ঠিক আছে? যদি কমে যায় এটা, তাহলে কি হবে, তখন হচ্ছে আমাদের আয়তন রিসেপ্টর গুলো উদ্দীপ্ত হবে যে কিরে, চাপ তো কমে গেল, এখন কি হবে? চাপ কমে গেলে কি হবে, তখন সে রিসেপ্টর গুলো কি হবে, আয়তন রিসেপ্টর গুলো বা ভলিউম রিসেপ্টর গুলো স্টিমুলেটেড হবে। এটা হওয়ার পরে কি হবে, সে এই খবরটা কোথায় পাঠাবে, পাঠাবে হচ্ছে ব্রেনে পাঠায় দিবে। ব্রেনে পাঠাবে কোথায়, হাইপোথ্যালামাসের মধ্যে। হাইপোথ্যালামাসটা কই থাকে, থ্যালামাসের নিচে থেকে থাকে। আচ্ছা, পাঠাইলো হাইপোথ্যালামাসের মধ্যে, থ্যালামাসটা পাঠাইলো। এই করে কি, এই হাইপোথ্যালামাসটা কি করে, আমাদের পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি দেখো, পিটুইটারি গ্রন্থিকে সে উদ্দীপ্ত করবে। এই পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থিটা কি করবে, পিটুইটারি গ্ল্যান্ডটা উদ্দীপ্ত হবে। উদ্দীপ্ত হলে কি হবে জানো, সে নিক্ষিপ্ত করবে কে, সে করবে হচ্ছে এডিএইচ হরমোন করবে, এডিএইচ হরমোন, হ্যাঁ, অ্যান্টিডায়াবেটিক হরমোন। অ্যান্টিডায়াবেটিক হরমোনের একটা নাম আছে, কি নাম, ভেসোপ্রেসিভ হরমোন আছে। ওটার নাম কি, ওর নাম হচ্ছে ভেসোপ্রেসিভ।
আচ্ছা, অ্যান্টিডায়াবেটিক হরমোন বা ভেসোপ্রেসিন হরমোন কি করে? ওরা করে হচ্ছে যে তারা বৃক্ক নালিকা কি করবে, পুনঃশোষণ বাড়ায় দিবে। এই হরমোনটা এখন থেকে এই পার্ট থেকে বাকিটা হচ্ছে আমাদের ওই যে রেচলের কাহিনী। এটা বেশি হয়ে গেলে কি করবে, করবে হচ্ছে তোমার সক্রিয় যে পুনঃশোষণটা, তোমার কিডনির মধ্যে যে আলট্রা ফিল্ট্রেশনের মধ্যে যেটা হয় কি তোমার ইয়া হয় বেশি, পুনঃশোষণটা বাড়ায় দিবে, পূর্ণ শোষণটা বাড়াবে। ঠিক আছে, পুনঃশোষণটা বাড়ায় দিবে, বাড়ায় দিল। যদি পুনঃশোষণ বেড়ে যায় তার মানে কি আমরা নেফ্রন থেকে বেশি পরিমাণ পানি নিয়ে রক্তে ঢুকে ফেলতেছি, বেশি পরিমাণ রক্তের মধ্যে পানি ঢুকে যাবে, তাই না? রক্তের মধ্যে ব্লাডের সাথে কি ঢুকবে, ওয়াটার ঢুকবে। যদি ব্লাডের সাথে ওয়াটার ঢুকে যায় তাহলে কি হয়, হবে হচ্ছে ব্লাডে ঢুকলে কি হবে, তোমার ব্লাড ভলিউমটা বাড়বে। বেড়ে গেলে কি হবে, আমার আগের জায়গায় চলে আসলো, তাই না? এবার এটা পুরোটা আমি আবার রিক্যাপ করি। হ্যাঁ, যা তোমাদের বইতে বলছে এই সবকিছু আমি আবার বলি। হ্যাঁ, দেখো ওরা বলছে বা আমি যেটা ঘটনাটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের ব্লাড ভলিউম কমে গেছে। ব্লাড ভলিউম কমে যাওয়ার কারণে কি হয়েছে, ব্লাড ভলিউম কমে যাওয়ার কারণে আমাদের ব্লাড প্রেশারটা কমে গেছে। ব্লাড ভলিউম কমে গেছে, প্রেশারটা কমে গেছে। ওকে, প্রেশারটা কমে গেল। এখন এটা কমে যাওয়ার পরে কি হলো, আমাদের ভলিউম রিসেপ্টর গুলো উদ্দীপ্ত হয়ে গেল। ভলিউম রিসেপ্টর গুলো খবর পাইলো যে আমাদের তো কি প্রেশারও কম, ভলিউমও কম, খবর পাইলো তারা। ঠিক আছে, খবর পেয়ে গেল। এই খবর কাকে পাঠাবে, সে পাঠাবে হচ্ছে ব্রেইনকে পাঠাবে। এটা হচ্ছে ব্রেইনের কাহিনী। হাইপোথ্যালামাসকে পাঠাবে। হাইপোথ্যালামাস খবর পাইলো, পাওয়ার পর করবে কি করবে, যে ঠিক আছে যেহেতু কমে গেছে একটা কাজ করি, যায় একটু হচ্ছে আমাদের এটা গ্ল্যান্ড আছে যেটাকে মাস্টার গ্ল্যান্ড বলে, নাম কি, পিউটারি গ্ল্যান্ড। হ্যাঁ, পিউটারি গ্ল্যান্ডটাকে আমি উদ্দীপ্ত করে দিয়ে আসি। এই গ্ল্যান্ডটাকে উদ্দীপ্ত করে দিলে কি হয়, ওখান থেকে একটা হরমোন বের হয়ে আসবে, যে হরমোনের নাম হচ্ছে এডিএইচ হরমোন বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এটা আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন হরমোন। আচ্ছা, ভেসোপ্রেসিন হরমোন বা এডিএইচ হরমোনটা কি করে, ও যায় কিডনিতে চলে যায়, কিডনিতে যায়। কিডনিতে যাওয়ার পর সে করবে কি, কিডনিতে যায় নেফ্রনের যে নালিকাগুলো আছে, টিউবগুলো আছে, টিউবের মধ্যে সে করবে কি, পুনঃশোষণটা বাড়ায় দিবে। পুনঃশোষণটা যদি বাড়ায় দেয়, কি পুনঃশোষণ বাড়াবে, পানি বাড়াবে। পানির জন্য সে সব পানি গ্রহণ করে ফেলবে, সব পানি গ্রহণ করে ফেলবে। গ্রহণ করে কই নিয়ে যাবে, রক্তে নিয়ে যাবে। তার মানে রক্তের সাথে পানি যুক্ত হবে, খালি পানি যুক্ত হয়, পানি যুক্ত হবে। পানি যুক্ত হয়ে গেলে আলটিমেটলি কি হবে, রক্তের সাথে পানি যুক্ত হলে আমাদের ব্লাড ভলিউম বেড়ে যাবে। আর ব্লাড ভলিউম যদি বেড়ে যায়, ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। এটা হচ্ছে ফুল সিস্টেম। আচ্ছা, ওই যে নাম আছে না একটা ভেসোপ্রেসিন, এই নামের একটা কাহিনীও আছে, এটার একটা তোমার অর্থ আছে। ভেসোপ্রেসিন নামের মধ্যে আছে ভেসেলকে সে প্রেস করে। ভেসোপ্রেসিন হচ্ছে ভেসেলকে সে প্রেস করে। ভেসেলকে প্রেস করে মানে কি, রক্তনালীকে সে চাপ দেয়। এখন তুমি চিন্তা করো, তুমি বাগানে গেছিলা, বাগানে যাওয়ার পরে পানি দিবা, তোমার পানির প্রেশারটা অনেক কম, তুমি কি দেখলা যে পাইপের মধ্যে পানি আসতেছে না বেশি, করলা কি, তুমি পানি প্রেশার লাইনটাকে করবা, চাপ দিয়ে দিলা। চাপ দিলে কি হবে, কম পানিটাই জোরে জোরে বের হয়ে আসবে, তাই না? তার মানে কি, যদি আমাদের প্রেশারটা এমনি কমও থাকে, আমি যদি চাপ দেই নালিতে বা আমাদের পাইপের মধ্যে চাপ দেই, তাহলে কিন্তু আমাদের রক্তটা জোরে জোরে বের হবে, তখন পানিটা বেশি জোরে জোরে বের হয়। সেম ঘটনা এখানেও হয়, রক্তনালীতে হয়। রক্তনালীকে যদি আমি বাইরে থেকে চাপ দিয়ে দিই, চাপ দিলে কিন্তু রক্ত ভলিউম কম থাকলে ওই কম ভলিউম দিয়েই সে হচ্ছে জোরে জোরে রক্ত আসবে। ঠিক আছে, এটা কৃত্রিম ভাবে বানানো হয় আর কি, কৃত্রিম ভাবে করা হয় কিছুক্ষণের জন্য আমাদের বিপি লেভেলটা ঠিক রাখার জন্য। আচ্ছা, কোনটা, বিআর, বিআর, বিআর কোথায় বসে, ভলিউম রিসেপ্টর। ভিআর মানে ভলিউম রিসেপ্টর, আমি সংক্ষেপে লিখছি আর কি, ভলিউম রিসেপ্টর। হ্যাঁ, বুঝছি জিনিসটা, ঢুকছে মাথায় কিছু? প্রেশার কমে গেলে কি পানি খেলে কোন ইফেক্ট পড়বে, প্রেশার কমে গেলে পানি খেলে সেই পানিটা যে রক্তের সাথে মিশতে বহুত দেরি হবে। বুঝতে পারছো, এটা পানির যে গ্রহণ প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে সেটা যে রক্তের সাথে মিশতে মিশতে বহুত দেরি হবে। সে এর মধ্যে এই কাজটা করে ফেলে, এই কাজটা করতে বেশিক্ষণ লাগে না, কয়েক সেকেন্ডের কাজ।
আয়েশা, পানি খেলে তখন খুব একটা লাভ হবে না। বুঝছি জিনিসগুলা, ঢুকছে মাথা কিছু? হাই দিচ্ছে কে আবার এত কম পরে এসে? আচ্ছা, এখানে প্লাস মানে হচ্ছে উদ্দীপ্ত করা, এখানে প্লাস মানে হচ্ছে উদ্দীপ্ত করা, উদ্দীপ্ত, বা ওকে একটু আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চড়ে বসছে, সে একটু উদ্দীপ্ত হয়েছে। ওকে, আচ্ছা, যদি বুঝে থাকি সামনে চলে যাই। তাহলে কি বলছিলাম, ওই যে ভেসোপ্রেসিনের কাহিনীটা বললাম। এখানে ভেসোপ্রেসিনটা হচ্ছে তোমার সংকোচন করে দেয়, সংকোচন করার মাধ্যমে তোমার ইয়া হয়, প্রেশারটা একটু বেড়ে বেড়ে আসে, হ্যাঁ, ব্যাক করে আসে একটু আর কি। আচ্ছা, লাইন বাই লাইন থেকে সিকিউ আসবে কিনা? সিকিউতে নরমাল যেটা হয় যে সিকিউতে ব্যারোরিসেপ্টরের মধ্যে আয়তন ব্যারোরিসেপ্টর বেশি আসে, আয়তনটা, কারণ আয়তনটার সাথে নিম্নচাপ নামটা উচ্চারণ করবে না তোমার সাথে, বলবে আয়তন ব্যারোরিসেপ্টরের কাহিনী বলো, তখন তোমাকে আয়তন ব্যারোরিসেপ্টরের কাহিনী বলতে হবে। যা এতক্ষণ বলছি ওটা লিখলেই হবে, আর কিছু লেখা লাগবে না তোমার, ঠিক আছে? সো আমি তো তোমাকে সংক্ষেপে লিখছি, তুমি একটু বানায়, মানে তুমি বাড়ায় লিখবা আর কি, বই থেকে শিখবা, ওয়ার্ড গুলা শিখবা, ওয়ার্ড গুলা শিখে একটু লিখবা, মেইন ঘটনাটা এটাই যেটা বলছি সেটা, ঠিক আছে? আচ্ছা, যদি এমন হয়, ওকে, গেল। এখন তার মানে কি বলছি, আমরা আসলে এডিএইচ হরমোনের মাধ্যমে কিডনি নেফ্রনের মধ্যে থেকে পানি গ্রহণ বর্জন করার মাধ্যমে আমার ব্লাড ভলিউম কম বেশি করতেছি, তাই না? ব্লাড ভলিউম কম বেশি করতেছি। এখন তার মানে কি, এই ক্ষেত্রে আমার রেচনও আছে, এই ক্ষেত্রে আমার সংবহনও আছে। এই জন্য বলতে দেখো, তোমার আয়তন বা নিম্নচাপ রিসেপ্টরটা আমাদের রক্ত সংবহন ও রেচন উভয় তন্ত্রে আয়তন বাড়িয়ে রক্তচাপ বৃদ্ধি করে। এটার প্রভাব দুটো ক্ষেত্রে আছে, রক্ত সংবহনে আছে, রেচনেও আছে, ওকে, দুই জায়গায় আছে। সো এটার লাইনটা তোমাদের সিকিউতে দিয়ে দিবে। সিকিউতে ঘ নাম্বারে কোশ্চেন করবে, ঘ নাম্বারে কোশ্চেন করে বলবে যে আয়তন রিসেপ্টর, ধরো একটা বুগিচুকি কথা বলবে উপরে উদ্দীপকে, যে স্যার ক্লাসে এসে এই করছে ওই করছে, অনেক লাফালাফি করছে, করার পর লাস্টে বলছে যে দেখো যে আয়তন রিসেপ্টর প্রভাব রয়েছে রক্ত সংবহন ও রেচনের উভয় তন্ত্রে, এই ওয়ার্ডটা সে বলে চলে যাবে। কেন বললো, কি জন্য বললো, কোনো ব্যাখ্যা নেই। এখন ব্যাখ্যা তোমাকে দিতে হবে। ঘ নাম্বার কোশ্চেন হবে যে শিক্ষকের শেষ উক্তিটি বিশ্লেষণ করো। তোমাকে তখন পুরাটা বলতে হবে, তখন তোমার এই আয়তন কেমনে হইলো, কিভাবে হইলো, এটার সাথে আমার কিডনির সম্পর্কটা কি, রেচনের মধ্যে ওখানে কি ঘটনা ঘটছে, কেন আমার নেফ্রনের মধ্যে ঘটনা ঘটলো, এগুলো সব তুমি তখন লিখতে হবে। বুঝতে পারছো? এখন সিকিউর কোশ্চেনও ধরতে পারছো, এই লাইন থেকে সিকিউর কোশ্চেন হয়, এই জন্য কথাটা বললাম। হাবিজাবি কথা বলে লাস্টে স্যার একটা কথা বলবে যে আয়তন রিসেপ্টরের প্রভাব রয়েছে রক্ত সংবহন রেচন উভয় প্রক্রিয়ায়। এখন তুমি ঘ নাম্বার কোশ্চেন হবে শিক্ষকের শেষ উক্তিটি বিশ্লেষণ করো, ব্যাখ্যা দাও, চিত্র সহ বর্ণনা করো, যা মন তাই করবো। তখন তুমি হচ্ছে আনসার দিবা পুরোটা। এটা সিকিউ কোশ্চেন আসে এরকম। এই জন্য বললাম যে সিকিউর মধ্যে ব্যারোরিসেপ্টর ইম্পর্টেন্ট, ব্যারোরিসেপ্টরের মধ্যে তোমার তোমার হাই এবং লো এর মধ্যে লোটা বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? আচ্ছা, এবার হচ্ছে আমাদের আবার আগের কাহিনী, যে দ্বিচক্রী সংবহন কেন বলছি, এটা আমি আগের দিন পড়াইছিলাম একবার, আর পড়াইছিলাম, তো এটা আমি বলবো না। তোমরা সবাই জানো যে আমাদের বডিতে কি হয়, আমাদের হার্টের মধ্যে রক্ত এক চক্রের মধ্যে দুই পাশে হার্টকে পাস করে, হার্টকে দুই পাশে পাস করে যায়, এই জন্য এটাকে আমরা কি বলি, এটাকে দ্বিচক্রী সংবহন বলে। আমি আগের দিন বলছিলাম রুই মাছের সাথে সম্পর্ক বলছিলাম, রুই মাছ একবার হয়, মানুষের দুইবার হয়, কেন হয় না হয় সবকিছু বলছিলাম। আচ্ছা, এখন হচ্ছে সংবহন, আমাদের দুটা জিনিস আছে, সংবহনটা। আচ্ছা আচ্ছা, রেনিনটা কি? ও রেনিনটা তোমার লাগবে, আচ্ছা বলতেছি। রেনিনটা কি? রেনিনটা হচ্ছে যখন ভেসোপ্রেসিন যখন কাজ করে, ঠিক আছে, যখন তোমার আয়তন কমে গেছে, তখন হচ্ছে যে আমাদের সিম্প্যাথেটিক সিস্টেমটা উদ্দীপ্ত হয়ে তোমার বৃক্কের মধ্যে জাক্সটামেডুলারি কমপ্লেক্সটাকে উদ্দীপ্ত করে। জাক্সটামেডুলারি কমপ্লেক্সটা থেকে রেনিন বের হয়ে, রেনিন বের হয়ে ওই তোমার সেম ভেসোপ্রেসিনের মধ্যে কাজ করে, সেম কাজটা করে। ভেসোপ্রেসিনের মধ্যে রেনিন কাজ করে, রেনিনটা হচ্ছে ওই তোমার ব্লাড ভেসেলকে চাপ দেয়, ওর কাজও সেম, ওর কাজও সেম, হ্যাঁ, রেনিনের কাজও সেম। ও জাস্ট আসে হচ্ছে বৃক্ক থেকে, এডিএসটা আসে হচ্ছে পিউটারি গ্ল্যান্ড থেকে, ঠিক আছে, পিএইচ গ্ল্যান্ড থেকে, আর এটা আসে তোমার বৃক্ক থেকে। কাজ মোটামুটি সেম, জাস্ট ভেসেলকে প্রেস করে, ভেসেলকে প্রেস করার মাধ্যমে প্রেশারটা বাড়ায় দেয়, এই কাজটা করে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে সংবহন চার রকমের পড়ছি আমরা,
মোটামুটি আইডিয়া পাচ্ছি, একটা হচ্ছে সিস্টেমিক, একটা পালমোনারি, একটা তোমার পোর্টাল, আর একটা হচ্ছে কর্নারি। আমি এখন একটা ছবি আঁকবো, ছবির মধ্যে সবগুলো দেখা দেবো একসাথে, ঠিক আছে? দেখো, সব দেখাবো না একসাথে, প্রথম দুটো দেখাবো আগে। আচ্ছা দেখো, এটা হার্ট। হার্টের মধ্যে আমরা অনেকগুলো ঘটনা দেখি। আচ্ছা, ওকে। ওকে, এখন আমরা দেখি একটু জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিমেল সরকার, আনসার দিলাম তো, মাত্র মাত্রই তো আনসার দিলাম। আচ্ছা, এখন দেখি একটা ছবিটা দেখি একটু। আমরা ওই দিন পড়ছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের সারা বডি থেকে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসে, তাই না? অ্যাট্রিয়ামে আসে, এখানে আসে। সেই রক্তটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ইয়ার মাধ্যমে, কপাটিকার মাধ্যমে চলে যাচ্ছে কোথায়? আসে হচ্ছে এই জায়গায়, ভেন্ট্রিকলে আসে। ভেন্ট্রিকল থেকে তোমার ফুসফুসে চলে যায় কিসের মাধ্যমে? ফুসফুসের ধমনির মাধ্যমে চলে যাচ্ছে কোথায়? ধমনির মাধ্যমে দুইটা ফুসফুস জায়গা, এখানে এখানে যায় একটা, এদিকে যায় একটা, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ওকে। আচ্ছা, যাচ্ছে ফুসফুসে, ফুসফুসে গেল, ধর ফুসফুসে এটা, হ্যাঁ ধরে না এটা ফুসফুসে, এটা গেল, আসলো এখানে। আসার পরে কি হবে? কার্বন ডাই অক্সাইডটা চেঞ্জ হয়ে কি হবে? অক্সিজেন হয়ে যাবে না? অক্সিজেন হয়ে যাবে, তাই না? আচ্ছা, রক্তটা চেঞ্জ হয়ে এখানে অক্সিজেন যুক্ত রক্ত হয়ে যাবে। আসলো কোথায়? আমাদের বাম অ্যাট্রিয়ামে আসলো এটা। সেটা যাবে কোথায়? বাম ভেন্ট্রিকলে যাবে, মহাধমনী হয়ে সারা বডিতে চলে যাবে, তাই না? আচ্ছা, এই ঘটনার মধ্যে আমরা দুটো জিনিস পাবো, একটা সিস্টেমিক সংবহন, একটা হচ্ছে পালমোনারি সংবহন। কিভাবে? দেখো, আচ্ছা, সারা বডি থেকে যে রক্তটা আসলো, ঠিক আছে, সেটা আসলো কোথায়? অ্যাট্রিয়ামের মধ্যে। তবে যাচ্ছে কোথায়? ভেন্ট্রিকল যাচ্ছে। এই ভেন্ট্রিকল থেকে শুরু করি এবার। দেখো, ভেন্ট্রিকল থেকে, এই ভেন্ট্রিকল থেকে রক্ত যাচ্ছে কোথায়? লাংসে। তাহলে আমরা রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে যাচ্ছে, এভাবে এভাবে গেল লাংসের মধ্যে। লাংসের মধ্যে কি হবে? কার্বন ডাই অক্সাইড চেঞ্জ হয়ে অক্সিজেন হয়ে যাবে, এই অক্সিজেন পর্যন্ত আসবে, এসে কোথায় আসবে? বাম অ্যাট্রিয়ামে চলে আসবে, তাই না? তাহলে দেখো, এই বাম অ্যাট্রিয়ামে যে আসলো, আবার এখান থেকে যে গেল, এই পুরাটা পুরোপুরি মেইনলি ফুসফুসের সাথে কানেক্টেড, পুরোপুরি লাংস সাথে কানেক্টেড, লাংসের সাথে। তাহলে এইটাকে আমরা বলবো পালমোনারি সংবহন। পালমোনারি মানে ফুসফুসীয়। তাহলে যেই সংবহনের মধ্যে ফুসফুস রক্ত পায় বা ফুসফুস রক্ত ব্যাক করে, এই যে রক্ত পায় এবং ব্যাক করে, এই ঘটনা পুরোটাকে বলা হয় কি? ফুসফুসীয় সংবহন, ঠিক আছে? পালমোনারি সংবহন কি বলা হয় এটাকে? পালমোনারি সংবহন। আচ্ছা, হচ্ছে যে পালমোনারি সংবহন, ঠিক আছে? তাহলে দেখো, গেল লাংসে, গেল লাংসে, ঘুরলো, লাংসে ঘুরে আবার আসলো, এসে হার্টে চলে আসলো। এই যে আসলো, এই পুরো ঘটনাটা মেইনলি হচ্ছে লাংসের সাথে কানেক্টেড করা থাকে। লাংসে যায়, লাংসে আসে, এই ঘটনাটাকে বলা হয় তোমার ফুসফুস সংবোধন। আমি আবার বলি, ভেঙে বলি জিনিসটা, আমার নিজের রোজা ধরতে মনে হচ্ছে, মুখ দিয়ে কথাই বেরোচ্ছে আজকে। সহজ ভাষায় বুঝো, বডি, হার্ট, লাংস, লাংস থেকে হার্ট, হার্ট থেকে বডি। তাহলে এই ক্ষেত্রে আমাদের হার্ট থেকে লাংস, লাংস থেকে হার্ট, এই পার্টটা হচ্ছে পালমোনারি সংবহন, এই পার্টটা হচ্ছে পালমোনারি সংবহন, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে পালমোনারি সংবহন। হার্ট থেকে লাং, লাং থেকে হার্ট, এটা হচ্ছে পালমোনারি সংবহন, ওকে? আর
বডি থেকে হার্ট, হার্ট থেকে বডি, এই পার্টটা হচ্ছে আমাদের কি সিস্টেমিক সংবহন। যারা বুঝেন না তাদেরকে আবার বললাম, সবচেয়ে সহজ, এটা সহজ পার্ট, এটা তো সহজভাবে বললাম। দেখো এই পার্টটা হচ্ছে সিস্টেমিক, আর এই পার্টটা হচ্ছে পালমোনারি। এই পার্টটা পালমোনারি। তাহলে যদি আমরা এখন দেখি হার্ট থেকে লাং, লাং থেকে হার্ট, এটা হচ্ছে আমাদের পালমোনারি সংবহন। বডি থেকে হার্ট, হার্ট থেকে বডি, এটা হচ্ছে সিস্টেমিক সংবহন। পারবো না এটা? যদি এটা বুঝি, এটা বুঝছো? যারা বুঝেন নাই এটা বুঝছেন? এটা বুঝছেন? হ্যাঁ, এই ঘটনাটা বুঝছেন? এই ঘটনাটা বুঝছেন? হ্যাঁ, ক্লাসের মধ্যে ক্লাউন হয়েছে কে? এই ক্লাউনটাকে, যার জন্য সবাই হাসতেছে, কি আনন্দ উল্লাস হচ্ছে ক্লাসের মধ্যে। শাহরিন তাসফিয়া ক্লাসের মধ্যে একটা বড় ধরনের ঘটনা ঘটাই দিছে, তার কারণে ক্লাসের মধ্যে খুশির জোয়ার বইতেছে, আনন্দ হচ্ছে। কি করছেন আপনি শাহরিন? আমাকেও বলেন, আমিও তো শুনি। এটা বুঝছো কিনা বলো, ওটা বোঝার দরকার নেই, এটা বুঝো কিনা বলো। বডি থেকে হার্ট, হার্ট থেকে বডি, এটা সিস্টেমের সংবহন। হার্ট থেকে লাং, লাং থেকে হার্ট, এটা পালমোনারি সংবহন। এটা পারি, এটা তো বুঝছি, এটা বুঝছি তাই না? এটা তো বুঝছি। এখন এই জিনিসটাই আমরা এখন শিখবো পালমোনারিতে কেমনে করতেছে। পালমোনারিতে করতেছে হচ্ছে, দেখো তাহলে এই জায়গা থেকে লাংস যাচ্ছে, হার্ট থেকে লাংস যাচ্ছে, আবার এই জায়গা দিয়ে আসছে। এইটা হচ্ছে পুরাটা, এই পুরো ঘটনাটা হচ্ছে পালমোনারি সংবহনের মধ্যে পড়বে। তাহলে তাহলে আমরা এই পার্টটাকে ভেঙে লিখি এখন, এই পার্টটাকে ভেঙে লিখি। বডি থেকে হার্ট, আচ্ছা এখন আমরা প্রথমে হচ্ছে এই পার্টটা এখানে থেকে লিখে শুরু করি, তাহলে হয়ে যাবে। দেখো পালমোনারি চিন্তা করো, পালমোনারি, পালমোনারি, পালমোনারিটা শুরু হয় হার্টের, হার্টের ছবি চিন্তা করি একটু আমরা। আচ্ছা তাহলে এখানে এটা আমরা শুরু করতে পারি যে আমাদের শুরু হচ্ছে হার্ট থেকে, শুরু হচ্ছে হার্ট থেকে, শুরু হচ্ছে এই হার্টে কি শুরু হচ্ছে? শুরু হচ্ছে আমাদের ডান অলিন্দ, অলিন্দ নিলয়, সরি, ডান নিলয় থেকে, নিলয় থেকে, ডান নিলয় থেকে শুরু করে ফুসফুসে ধমনী হয়ে, ফুসফুসীয় ধমনী হয়ে ফুসফুস, ফুসফুস, ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে, শিরার মাধ্যমে এসে বাম অলিন্দ। এইটা হচ্ছে পালমোনারি সংবহন, এটা হচ্ছে আমাদের পালমোনারি সংবহন। তাহলে এখন বুঝছি এটা ডান ভেন্ট্রিকল বা নিলয় থেকে তোমার হচ্ছে চলে যাচ্ছি আমরা তোমার লাংসে, কিভাবে যাচ্ছি? ফুসফুসে ধমনির মাধ্যমে গেলাম, লাংস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে আবার হার্টে চলে আসলাম বাম অলিন্দতে। হার্ট থেকে লাং, লাং থেকে হার্ট, এই পার্টটা হচ্ছে পালমোনারি সংবহন। পারবো এখন? এটা বুঝছি।
বুঝছি এটা, বুঝছি বুঝছি, এতটুকু কি বুঝছি এখন? এখন ঢুকছে মাথায় একটু? আমি তোমার এই ঘটনাটাকেই আমি এখানে আবার সুন্দর করে অংশ অংশ করে লিখছি। এবার ডান নিল এটা হার্টের পার্ট, ফুসফুস ধমনী হার্ট থেকে গেল এখান দিয়ে লাংসে গেল, লাংস থেকে আবার ফুসফুস শিরার মাধ্যমে বাম অলিন্দে আসলো। এটা হচ্ছে পালমোনারি সংবহন। পারবো এবার এখন? এটা কি পারবো? এটা কি পারবো? কেউ কিছু বলে না কেন? পারবো এবার? পারবো। তাহলে এবার সিস্টেমিকটা বলে, সিস্টেমিকটা সিস্টেমিক কি বললাম? সিস্টেমিক হচ্ছে বডি থেকে হার্ট, হার্ট থেকে বডি, তাই না? তাহলে আবার দেখি একটা সিস্টেমিকের জন্য, বডি থেকে হার্ট, হার্ট থেকে আবার বডি, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো সিস্টেমিক এটা কি? হার্ট আগে একটা এখানে, আচ্ছা এখন দেখো বাম ভেন্ট্রিকল থেকে, বাম ভেন্ট্রিকল থেকে রক্ত মহাধমনী হয়ে সারা বডিতে যায়, তাই না? দেহ যায়, দেহ থেকে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা হয়ে শিরা হয়ে আসে কোথায়? ডান অলিন্দে। এই যে বডি থেকে হার্ট, হার্ট থেকে বডি, এই ঘটনাটা হচ্ছে সিস্টেমিক সংবহনের অংশ। পারবো এবার? এটা বুঝছি। এখন দেখো তো সিস্টেমিকটা পারবো কিনা, সিস্টেমিকটা সিস্টেমিকটা পারবো কিনা? সিস্টেমিক পারবো? সিস্টেমিকটা সিস্টেমিক পারবো? সিস্টেমিকটা সিস্টেমিক পারবো? বুঝছি সিস্টেমিকটা। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে পোর্টাল। পোর্টাল মানে কি? পোর্টাল হচ্ছে নরমালি যে সিস্টেমটা থাকে আমাদের সিস্টেমিক, এগুলো পুরো তুমি এটা রিডিং করবা, হ্যাঁ রিডিং করে নিবা, আমি যা বল তাই হবে, যে লেখা আছে এখানে। আচ্ছা পালমোনারি গেল, পোর্টাল। পোর্টালটা কি জানো? নরমাল সিস্টেম কি? নরমাল সিস্টেম আমরা জানি যে, যেটা এরকম বলতেছিলাম, বডি থেকে হার্ট, হার্ট থেকে লাংস, লাংস থেকে হার্ট, হার্ট থেকে বডি। কিন্তু একটা ঘটনা আছে, সেটা হচ্ছে বডি থেকে হার্ট যাওয়ার সময় ডিরেক্টলি হার্টে যায় না। বডি থেকে হার্টে না যেয়ে ডিরেক্টলি সে এখানে একটা স্টপ নেয়, এই জায়গায় একটা স্টপ নেয়, অন্য একটা অঙ্গে সে স্টপ নেয়, অন্য একটা অঙ্গে যায় সে স্টপ নেয়। এই যে স্টপ নেওয়ার পরে সেই অঙ্গ থেকে আবার হার্টে যায়। যেমন বডি থেকে ধরো যকৃত, যকৃতের মধ্যে স্টপ নিল, যকৃতের মধ্যে কোষী জালিকায় সে বিভক্ত হয়ে গেল, আবার বিভক্ত হয়ে আবার পুনরায় একত্রিত হয়, সেই যকৃত থেকে সে হার্টে চলে যায়। যে মাঝখানে রক্ত যাওয়ার মাঝখানে স্টপ নিল না, এই স্টপ নেওয়ার কারণে যে আলাদা একটা সংবহন তৈরি হলো, এটাকে বলা হয় পোর্টাল সংবহন। নর্মাল যে নিয়ম, নিয়মের বাহিরে সে কি করলো? সে হচ্ছে অন্য একটা অঙ্গের মধ্যে সে একটা স্টপ নিল, এই স্টপ নেওয়ার পার্টটাকে বলা হচ্ছে আমার পোর্টাল সংবহন। এন্ড স্টপ সে অনেক নিতে পারে।
স্টপ সে হয়তোবা লিভার নিতে পারে অথবা কিডনি নিতে পারে, কিডনি। মানুষের ক্ষেত্রে কিডনিটা নাই, মানুষের ক্ষেত্রে কিডনিটা নাই, শুধুমাত্র লিভার আছে। তো মানুষের শুধুমাত্র বডি থেকে যখন হার্টে যায়, হার্টে যাওয়ার আগে সে একটা জায়গায় একটু স্টপ নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? লিভারে একটু স্টপ নিয়ে যায়। লিভারের স্টপ নিয়ে লিভারের মধ্যে সে আবার কোষজালিকা নিশ্চিত হয়ে যায়। কোষজালিকা নিশ্চিত হওয়ার পরে সে আবার ফেরত হয়ে হার্টে যাচ্ছে। তো মাঝখানে স্টপ নেওয়ার রিজনটা কি? মাঝখানে স্টপ নেওয়ার রিজনটা হচ্ছে সারা বডিতে বিভিন্ন হার্টের যে উপাদানগুলো আছে, হার্টে বলছে ব্লাডের যে উপাদানগুলো আছে, উপাদানগুলো এই লিভারের মধ্যে কি হয়, লিভারের মধ্যে চেকিং হয় যে সব ঠিক আছে কিনা, ব্লাড গ্লুকোজ কমে গেল কিনা, বেড়ে গেল কিনা, বা অন্যান্য উপাদানগুলো ঠিক আছে কিনা। ঠিক যদি না থাকে সেগুলোকে সে ধরো ধরো ব্লাড গ্লুকোজ কমে গেছে, নর্মাল দেখো তো ব্লাড গ্লুকোজ কমে গেছে, কমে গেছে কি করছে, তার কি করবো, এখন আমার বডির মধ্যে লিভারের মধ্যে কি আছে, লিভারের মধ্যে গ্লাইকোজেন আছে, তাই না? গ্লাইকোজেন জমা অবস্থায় আছে। এই গ্লাইকোজেন গুলো জমা থেকে ভেঙে ভেঙে কি হবে, সুগারে পরিণত হবে, শীঘ্র রক্তের মধ্যে মিশে যাবে। তাহলে ব্লাডের মধ্যে যে কমতিটা আছে সেই কমতিটা এখানে চেক পয়েন্টে এসে সে একবার চেক করবে, চেক করার পর যদি দেখে কোনো ঝামেলা আছে, ঝামেলা ঠিক করে দিবে, ঠিক করে তারপর রক্তকে পাঠাবে হার্টের মধ্যে। এই যে এক্সট্রা একটা স্টপ নিল, এই স্টপের পার্টটাকে বলে পোর্টাল সংবহন। এটাকে আইডিয়া ধরতে পারছো? আইডিয়াটা কি বলছে, সংবহনটা ধরতে পারছো? এটা কি পোর্টাল সংবহনটা বুঝছো কিনা বলো তো? বুঝছো? সংবহনটা ধরতে পারছো? এটা বুঝতে পারছি, বুঝছি এটা। বুঝছি। এই যে নিজেদের মধ্যে গল্প করো সবাই। পোর্টাল, 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 যে পোর্টাল, PORTAL, পোর্টাল ঢুকছে মাথায় কিছুটা? ঢুকছে মাথায় কিছুটা? বুঝছি। আচ্ছা, এখন আমরা একটু বইয়ের সাথে মিলাবো জিনিসটা, বই কি বলছে। আচ্ছা দেখো, সিস্টেমিক পারফরম্যান্স দুটি সম্পূর্ণ সংবহন চক্র ছাড়াও অনেক মেরুদণ্ডী প্রাণীতে চলাচল পথে কিছু পার্শ্বপথ আছে, সাইড ওয়ার্ড রোড, সাইড রোড। এই সাইড রোডে কি হয়, অন্য একটা অঙ্গের কৌশিক জালিকাতে উৎপন্ন হওয়া শিরা হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হওয়ার পথে অন্য একটি মাধ্যমিক অঙ্গে, এই যে মাঝখানে স্টপ নিল, প্রবেশ করে সেখানে পুনরায় জালিকা বিভক্ত হয়। এই ধরনের রক্ত সংবহনকে পোর্টাল সংবহন বলে। আমাদের কি আছে, আমাদের শুধুমাত্র হেপাটিক আছে, অন্যদের রেনালও আছে, বিভিন্ন উপাদানে রেনালটাও আছে। এমসিকিউতে মনে রাখবা। আচ্ছা এই ছবিটা দেখো, নর্মালি হতে ছিল কি, কৌশিক জালিকা থেকে ডিরেক্টলি আসা ছিল হার্টে চলে আসার কথা ছিল, কিন্তু সে এখানে না এসে হেপাটিক ভেনে ঢুকে গেছে, ঢুকে যায় এখানে আবার ভেঙে ভেঙে গেছে, ভেঙে যে সে আবার আসছে, ঠিক আছে, এখানে যে আবার ব্যাক করে এই জায়গা থেকে তোমার আসছে। সো এইটাই হচ্ছে মেইন ঝামেলা। হেপাটিক পোর্টাল যকৃত, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, অগ্নাশয়, অন্ত্রপ্লীহা, এই জায়গাগুলো থেকে ব্লাড আসার সময়, ব্যাক করার সময় সে একটু চেক পয়েন্ট হয়ে আসে। এই জায়গাগুলো থেকে আসার সময় ব্লাড একটু চেক পয়েন্ট হয়ে আসে, ঠিক আছে? কারণ তোমার ঝামেলাটা আমার তুমি নিয়ে আসলে তো সমস্যা, এটা দরকার না, ঝামেলা না। সো এটাই হচ্ছে চেক পয়েন্ট হয়ে আসবে, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, অগ্নাশয়, অন্ত্রপ্লীহা, এগুলা থেকে রক্ত আসার সময় চেক পয়েন্ট সে আসে। হ্যাঁ আচ্ছা, জালিকার মাধ্যমে সংগৃহীত রক্ত হেপাটিক পোর্টাল শিরার মধ্যে সে ঢুকবে, দিয়ে যকৃতে প্রবাহিত হবে, হেপাটিক পোর্টাল সংবহন বলে। এখানে আবার ব্যাক করে শিরার মাধ্যমে ব্যাক করে চলে যায়। দেখো এখানে বসে পৌষ্টিক অঙ্গসমূহ, হেপাটিক পোর্টাল শিরা, যকৃত, হেপাটিক শিরা, ইনফিরিয়র ভেনা কেভা হয় হার্ট, ঠিক আছে? দেখছো হার্টে যাওয়ার আগে সে একটু মাঝখানে একটা কি, এই এক্সট্রা পদ অতিক্রম করলো, এই এক্সট্রাটা, এই পার্টটা এক্সট্রা এলো, দরকার ছিল না তার, সে এক্সট্রা দেওয়া গেল। কেন দেওয়া যাবে দেখো, কাজ কি, শোষিত সরল খাদ্য, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড পোর্টাল সংবহনের মাধ্যমে যকৃতে পৌঁছায়, সেখানে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন হয়ে যায়। ধরো মনে করে খাবার দাবার থেকে আমাদের অনেক ভাত খাইছি আজকে, আজকে ধরো মনে করো যে ভাত খাই উল্টাই ফেলছি, ভোরবেলা এমন খিদা লাগছে ভাত খাই ফেলছি অনেকগুলা, এই যে খাইলাম এই খাবার থেকে তো অনেক আমার কি হবে, কার্বোহাইড্রেট তৈরি হবে, গ্লুকোজ তৈরি হবে। এই গ্লুকোজ গুলো কই যাবে,
গ্লুকোজ গুলো যাবে হচ্ছে আমাদের কোথায়, আমাদের হচ্ছে যকৃতে যাবে, যকৃতে যাওয়ার পরে কি হবে, লিভারে যাবে, লিভারে যায় দেখবে যে এত গ্লুকোজ তো আমার লাগবে না বডির জন্য, কি করবে তখন হচ্ছে এত গ্লুকোজ গুলোকে নিয়ে অর্ধেক বানায় ফেলবে, গ্লাইকোজেন বানায় স্টোর করে ফেলবে, বাকিটা হচ্ছে সে পাঠাবে রক্তের মধ্যে দিয়ে পাঠায় দিবে। তার মানে কি এক্সট্রা যে পার্ট গুলো আসবে সেগুলো লিভারের মধ্যে চেক পয়েন্টে আটকা পড়ে যাবে, কাস্টমসে, হ্যাঁ অনেকটা কাস্টমসের মধ্যে আটকায় দিবে। আবার দেখো রক্তের মধ্যে আছে অনেক ময়লা আবর্জনা, লিভার যখন দেখবে ময়লা আছে চেক পয়েন্ট ধরা খাবে, ধরা খাইলে সেগুলো নিয়ে সে কিডনি হয়ে তোমার অর্নিথিন চক্রে ইউরিয়া টিউরিয়া বানায় দিয়ে কিডনি দিয়ে বাইর করে দিবে। তাহলে দেখো যকৃতে প্লাজমা প্রোটিন সংশ্লেষ করতে রক্ত সরবরাহ করে, মানে যকৃতের মধ্যে প্লাজমা প্রোটিন তৈরি হয়, প্লাজমা প্রোটিন গুলো রক্তের মধ্যে সে সাপ্লাই দেয়। তার মানে কি এই চেক পয়েন্টে কিছু আটকা পড়ে, কিছু জায়গা কিছু আসে অ্যাড হয়, এরকম ঘটনা ঘটে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন বুঝছি, পোর্টাল সংবহন বুঝছি, পোর্টাল সংবহন বুঝছি, পোর্টাল সংবহনটা বুঝছি। পোর্টাল সংবহন বুঝছি, বলো তো একটু। পোর্টাল সংবহনটা বুঝছি, তোমার বলো না একটু ভাই। ব্যারোসের চিত্র লাগে না, বর্ণনা করতে পারলেই হইলো। বুঝছি আমরা। সবাই একটু আনসার দাও আমাকে, নিজেরা গল্প করতে থাকো সারাক্ষণ। এইচবিভি মানে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। আচ্ছা, এখন হচ্ছে করোনারি সংবহন। করোনারি সংবহন ক্ষেত্রে মনে রাখো একটা জিনিস, আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, তো আমি মাঝে মাঝে বসতেছি একটু, ঠিক আছে। তো তোমরা একটু শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো কি বলতেছে। করোনারি সংবহন, হ্যাঁ করোনারি সংবহন, করোনা সংবহন জিনিসটা কি, আমাদের হার্টের নিজস্ব রক্ত লাগে, রাইট, আমাদের হার্টের নিজস্ব রক্ত লাগে। তো ওর এই যে রক্ত লাগতেছে, রক্ত পাবে কোত্থেকে, যে রক্ত নালীর মাধ্যমে সে রক্তটা পাবে সেটা হচ্ছে একটা ধমনী অবশ্যই। আবার যে রক্তের মাধ্যমে সে রক্ত মানে সেই যে নালীর মাধ্যমে রক্তগুলোকে হার্ট থেকে বের হয়ে আবার তোমার শিরার মাধ্যমে ঢুকে যাবে, সেটা হচ্ছে শিরা। তাহলে এই হার্টের নিজস্ব সাপ্লাই এর জন্য যে নালীটা আছে এটাকে বলা হয় কি, এটাকে বলা হচ্ছে তোমার করোনারি ধমনী, করোনারি শিরা, ঠিক আছে। আর এজ এ হোল এই করোনারি ধমনী করোনারি শিরাকে বলা হয় করোনারি সংবহন তন্ত্র, ঠিক আছে। এটা মেইনলি কি হয় দেখো, সিস্টেমিক ধমনী দিয়ে মহাধমনী যখন বেরোচ্ছিল, মহাধমনী থেকে একটা অংশ বের হয়ে, মহাধমনী থেকে একটা অংশ বের হয় করোনারি ধমনী হয়। এই করোনারি ধমনী হয়ে সেটা হার্টের যে প্রাচীরটা আছে প্রাচীরে চলে যায়, ঠিক আছে। হার্টের যে প্রাচীরটা আছে প্রাচীরে চলে যায়, আচ্ছা পোর্টাল বলবো আবার সমস্যা নেই, প্রাচীরে চলে যায়। এই প্রাচীর থেকে কি হয়, সেখানে হচ্ছে কোষজালিকা বিভক্ত হয়, সেখানে অক্সিজেন সাপ্লাই করে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়, নেওয়ার মাধ্যমে সেখান থেকে করোনারি শিরার মাধ্যমে সে ব্যাক হয়ে ডান অ্যাট্রিয়ামে সে ঢুকে যায়। তাই মানে হচ্ছে যে হার্ট নিজেকে নিজে সাপ্লাই করে রক্ত, ঠিক আছে। এটা হচ্ছে করোনারি করোনারি সংবহন, ঠিক আছে। এটা হচ্ছে করোনারি সংবহন, এটা হচ্ছে করোনারি সংবহন। আর পোর্টালটা কি, পোর্টালটা হচ্ছে আমি বললাম যে আমাদের বডি থেকে হার্ট, হার্ট থেকে লাংস, লাংস থেকে হার্ট, হার্ট থেকে বডি, এই সিস্টেমের মধ্যে রক্ত হার্টে ব্যাক করার সময় মাঝে মাঝে সে করে কি কিছু কিছু পার্ট, যেমন ধরো অন্ত্র থেকে পৌষ্টিক তন্ত্র থেকে যেগুলো আসে, পৌষ্টিকতন্ত্র থেকে যেগুলো আসে তারা হচ্ছে এই হার্টে যাওয়ার আগে এখানে একটা স্টপ নেয়, এখানে একটা স্টপ নেয়। কোথায় স্টপ নেয়, এই স্টপটা হচ্ছে লিভার, এই স্টপটা হচ্ছে লিভার, ঠিক আছে। লিভারে সে একটা স্টপ নেয়, আমি লিভারে একটা স্টপ নেয়, ওকে, লিভার একটা স্টপ নেয়। এই
বডি থেকে লিভারে যায়, লিভারের মধ্যে চেক পয়েন্ট হয়, চেক পয়েন্টের মধ্যে সে দেখে রক্তের মধ্যে যদি গ্লুকোজ বেশি হয়ে যায় বা রক্তের মধ্যে গ্লুকোজ কমে যায় সেটা নিয়ন্ত্রণ করে, রক্তের মধ্যে যদি ময়লা আবর্জনা বেশি হয়ে যায় সেটাও নিয়ন্ত্রণ করে, রক্তের মধ্যে যদি ধরো মনে করো যে অন্যান্য উপাদানগুলো সমতা আছে কিনা দেখার জন্য সে চেক করে, চেক করার পর যখন দেখবে সব অল ওকে, তোমার কি করে এই চেক পয়েন্ট থেকে সে বের হয়ে হার্টে চলে আসে। এই যে এক্সট্রা একটা পথ অতিক্রম করলো, এক্সট্রা পর ঘুরে আসলো, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় তোমার হচ্ছে যে তোমার কি পোর্টাল সংবহন, এটাকে বলা হয় কি পোর্টাল সংবহন। বুঝছেন কিনা বলেন তো একটু, তো বুঝছেন কিনা? মেঘলার বলে মাথা ঘুরায়, মাথা ঘুরাচ্ছে আমার নিজে, আমি অনেক কষ্ট করে দাঁড়ায় আছি এতক্ষণ ধরে, আমার কোমর থেকে নিচে সব ব্যথা করতেছে, প্লাস মাথাটাও ঘুরাচ্ছে, কেন ঘুরাচ্ছে জানি না, আজকে খারাপ লাগতেছে অনেক বেশি। বুঝছি, বুঝছি আপনারা পড়ানো আমার শেষ, কিন্তু যা যা বললাম বুঝছি কিনা, বুঝছি। আচ্ছা, আমি আজকে সব পড়া আমি একটু বসি, হ্যাঁ, আমার শরীর খুব খারাপ লাগতেছে। আচ্ছা, আমাকে দেখা যায়, চেহারা দেখা যায়, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে কি করব, আচ্ছা এখন হচ্ছে যে আমি একটু তোমার হচ্ছে সবগুলো একটু রিক্যাপ করে দিই, হ্যাঁ, আগে সব পড়াগুলো রিক্যাপ করে দিই। দেখো আমাদের ব্যারো রিসেপ্টর গুলো রিক্যাপ করি, ঠিক আছে। ব্যারো রিসেপ্টরের মধ্যে দেখো রিক্যাপ করি উচ্চচাপ ব্যারো রিসেপ্টরটা। উচ্চচাপ ব্যারো রিসেপ্টরটা কি হচ্ছে, আমাদের বডিতে যখন ব্লাড সাপ্লাই অনেক বেশি হয়ে গেছে, বডিতে ব্লাড সাপ্লাই অনেক বেশি হয়ে যাওয়ার কারণে কি হয়, ব্লাড সাপ্লাই বেশি হয়ে যাওয়ার কারণে তখন হচ্ছে আমাদের ব্যারো রিসেপ্টর গুলো কি হয়, তোমার হচ্ছে উদ্দীপ্ত হয়। দেখো উদ্দীপ্ত হয়, উদ্দীপ্ত হওয়ার পর সেখান থেকে কি হয়, সেগুলো হচ্ছে আমাদের ব্রেনে নিয়ে যায়, সেগুলো কি হয় আমাদের ব্রেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্রেনে নিয়ে যাচ্ছে। সেই ব্রেনে নেওয়া জিনিসটা কি করে, আমি একটু রিক্যাপ করে দিচ্ছি just, ঠিক আছে, আমি বসে বসে আসলে পড়ানো হয় না। আচ্ছা দেখো, আমাদের প্রেশারটা বেড়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে সেটা রিসেপ্টর গুলো রিসিভ করছে, রিসিভ করার মাধ্যমে সে করে ব্যারোরিসেপ্টর গুলো উদ্দীপ্ত হয়, উদ্দীপ্ত হয় ব্রেনে নিয়ে যায় ইনফরমেশনটা, ব্রেনে নেয়, ব্রেনে নেওয়ার পরে কি হয়, ব্রেন মেডুলাটা বুঝার পরে ব্রেন করে কি, ব্রেন যায় হচ্ছে যে হার্টের যে পাম্পিং পাম্পিং ক্রিয়াটা কমায় দেয়, কমায় দেওয়ার মাধ্যমে আমাদের হচ্ছে রক্তচাপটা কমে আসে, এভাবে আমাদের ব্লাড প্রেশার যেটা বেড়ে গেছিল সেটা কমে আসে। আবার দেখো আমাদের নিম্নচাপ, যেটা নিম্নচাপের ক্ষেত্রে দেখো এটা যে বড় বড় সিস্টেমের শিরাগুলোর মধ্যে কি আছে, আমাদের রিসেপ্টর আছে, রিসেপ্টর ধরো মনে করে দেখলো যে আমাদের ব্লাড প্রেশার, তোমার রিসেপ্টরটা তোমার ব্লাড ভলিউমটা কমে গেছে বডির মধ্যে, ব্লাড ভলিউম কমে গেলে ব্লাড প্রেশারটা কমে যায়, আলটিমেটলি প্রেশারটা কমে গেলে কি হয়, সেখান থেকে আমাদের রিসেপ্টর গুলো উদ্দীপ্ত হয়, ঠিক আছে, উদ্দীপ্ত হওয়ার পরে কি হয়, উদ্দীপ্ত হওয়ার পর সেটা ব্রেনে খবর পাঠায়, ব্রেনে খবর পাঠানোর পরে ব্রেন কি করে, পিউটারি গ্ল্যান্ডকে খবর পাঠায়, পিউটারি গ্ল্যান্ড করে কি একটা তোমার হরমোন নিঃসৃত করে, এডিএইচ হরমোন, যেটা আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন হরমোন। এই এডিএইচ হরমোন করে কি, এডিএইচ হরমোন কিডনিতে খবর পাঠায়, কিডনিতে খবর পাঠায়, কিডনির মধ্যে পুনঃশোষণটা বাড়ায় দেয়, ঠিক আছে, তোমার পুনঃশোষণটা বাড়ায় দেয়, পুনঃশোষণটা বাড়ায় দেওয়ার মাধ্যমে কি হয়, পানি বেশি পরিমাণ রক্তের মধ্যে মিশে যায়, বেশি পরিমাণ পানি রক্তের মধ্যে মিশে গেলে কি হয়, সেখান থেকে ব্লাড ভলিউমটা বেড়ে যায়, হ্যাঁ। তাহলে এই গেল নিম্নচাপ রিসেপ্টরের মেইন কাহিনী। রেনিনটা তো বললাম, রেনিনটা হচ্ছে যে সেম তোমার কিসের মধ্যে, ভেসোপ্রেসিনের মধ্যে কাজ করে। সংবহনের ক্ষেত্রে আমি বললাম পালমোনারি, প্রথমে পালমোনারিটা হচ্ছে হার্ট থেকে লাং, লাং থেকে হার্ট, এই পার্টটা হচ্ছে আমার পালমোনারি সংবহন। তাহলে হার্টে কই থেকে শুরু হচ্ছে, ডান নিলয় থেকে শুরু করে ধমনী হয়ে ফুসফুস হয়ে ফুসফুস শিরা হয়ে বাম অঞ্চলে চলে আসছে। বইয়ের মধ্যে যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। সিস্টেমিকটা দেখো, সিস্টেমিকটা হচ্ছে আমি বোঝানোর জন্য তোমাকে যেভাবে লিখছি সেভাবে লিখছি বোঝানোর জন্য, বইয়ের মধ্যে সিকোয়েন্স যেভাবে আছে সেভাবে পড়বা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা দেখো, সিস্টেমিকটা হচ্ছে বডি থেকে হার্ট, হার্ট থেকে বডি, ঠিক আছে। তাহলে দেখো বাম ভেন্ট্রিকল হয়ে মহাধমনী হয়, দেহ জায়গায় বডি যায়, বডি থেকে আবার ঊর্ধ্ব নিম্ন মহাশিরা হয়, অল ইন্দ্রিয় হার্টে চলে আসে। এটা হচ্ছে আমাদের সিস্টেমিক। পোর্টালটা মাত্র বললাম, পোর্টালটা হচ্ছে আমাদের ডিরেক্টলি হার্টে না এসে একটু কি করে, একটু মাঝখানে এটা ইয়া নেয়,
চেক পয়েন্ট দাঁড়ায়, সেই চেক পয়েন্টটা কোথায় হয়, এটা হচ্ছে লিভারে হয়। মানুষের কিডনিতে চেক পয়েন্ট নাই, শুধুমাত্র লিভারে আছে। এই জন্য আমাদের কিডনি যে রেনাল যে ইয়াটা আছে, পোর্টাল তন্ত্র, এটা নাই আমাদের মানুষের, শুধুমাত্র হেপাটিক পোর্টাল তন্ত্র আছে। আমার হেপাটিক পোর্টাল কেমনে হচ্ছে, হেপাটিক পোর্টাল তন্ত্র তোমার হচ্ছে কোষিক অঙ্গ থেকে আমার ডিরেক্টলি লিভারে যায়, লিভার থেকে ঘোরাফেরা করে তারপর হার্টে আসে। এই যে এক্সট্রা একটা পথ অতিক্রম করে আসলো, এটাই হচ্ছে আমাদের পোর্টাল সংবহন। আর আমাদের এটার কাজ কি, এটা কাজ তো বললাম যে আমাদের রক্তের মধ্যে কোনো কিছু কম বেশি থাকবে সেটা হচ্ছে তোমার ব্যাকআপ করে দেয়। আর লাস্টে যেটা বললাম করোনারি, করোনারি হচ্ছে আমাদের হার্টকে নিজস্ব সাপ্লাই দেয়। তাহলে হার্ট থেকে যে নালীটা বের হয়ে যেটা হচ্ছে তোমার সিস্টেমিক ধমনী, সেই ধমনী থেকে করোনারি ধমনী যায়, যেটা অর্থাৎ যে হার্টকে সাপ্লাই দেয় ধমনীটা, অক্সিজেন রক্তগুলো। তারপর হৃদপাচিরে ঢুকে, মানে ঢোকার পর সেখান থেকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়, এক্সচেঞ্জ হওয়ার পরে করোনারি শিরা হয়ে কার্বন ডাইঅক্সাইড রক্তগুলো ডান এট্রিয়ামে চলে আসে। তাহলে আমাদের হার্ট থেকে বের হয়ে হার্টের প্রাচীরে যায়, প্রাচীর থেকে আবার হার্টে চলে আসে। এটাকে বলছে করোনারি সংবহন। ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। আমি ছুটি দিয়ে দেবো আজকে, হ্যাঁ। দেখাতে পারতেছি না, আমার হয় জ্বর আসতেছে অথবা কিছু একটা হচ্ছে, বডিতে কিছু একটা হচ্ছে আমার, এই জন্য আমি দেখাতে পারতেছি না। আমি হাত সব ব্যথা করতেছে, মাথা ঘোরাচ্ছে। আচ্ছা, বুঝছি এগুলো। বুঝছি বুঝছি। না, চিত্র লাগবে না, এই পাটিকে চিত্র লাগবে না, চিত্র লাগবে না। বুঝছি। ক্লিয়ার, ছেড়ে দিচ্ছি, হ্যাঁ। তা আজকে এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট দিন। ততদিন পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টাটা।